তখন থেকে শুধু গেলাম গেলাম করছিস কেন? বলি আমাকে ছেড়ে যাবি কোথায় শুনি? গেলাম বলিনি, বলছি দেখে এলাম। ও তাই বল, দেখে এসেছিস? কোথায় দেখে এসেছিস? কি করে দেখে এসেছিস? কেন এবার দেখে এসেছিস? মিনিষার কাণ্ড দেখো। বলে তুমি কি বাসার কন্ট্রাক্টর যে এক নিঃশ্বাসে বলে যাচ্ছ মেছেদা তমলুক নন্দকুমার কাঁতি দীঘা? এই আর বিল করে কি বকছিস? কি দেখে এসেছিস সেটা তো বলবি। আচ্ছা আচ্ছা বলছি। কি বাচ্চা? মানে তোর বাচ্চা হবে? এই এত বড় খুশির খবরটা এতদিন বলিসনি কেন? মরে যাই কালী পূজাতে চকলেট বোমরাও যে আর কানটা গেল হয়ে গেল কালা। ভেবেছিলাম সব কিছু মানে নেব, এখন দেখছি কালা বরের চেয়ে অনেক ভালো হতো যদি আমার বর হতো বাবা। বাবা? আরে বাবা তো বটেই, বাবা তো বটেই। তুই যখন রাতের বেলা আমার কাছে ঘুমোস তোর বাচ্চার বাবা তো আমিই হব। ও কি নাম রাখবি? শোন 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 শোন, তোর যদি ছেলে হয় তবে তার নাম থাকবে কালী পটকা। এই পটকার ছেলে কালী পটকা। আর তোর যদি মেয়ে হয় তবে তার নাম থাকবে তুবড়ি, মানে ফুলঝুরির মেয়ে তুবড়ি। কি রে পছন্দ হয়েছে? আমার ঘাট হয়েছে তোর সঙ্গে কথা বলতে, আমি চললাম। এই তোর পায়ে ধরে পাইনি। আরে যাবি তো নিশ্চয়ই, তার আগে কি দেখে এসেছিস সেটা তো বলবি। আরে বাবা আমি তো বলতে চাই, তুই শুনছিস না কোথায়? বলছি ছোট দিদিমণি। কি ছোট দিদিমণির বাচ্চা হবে? কি মুশকিল! আরে ছোট দিদিমণির যে এখনো বিয়েই হয়নি। এবার বুঝে আমি পাগল হয়ে যাব। ওর তো দেখছি বাচ্চা থেকে সচ্ছেই না। আমি বলছি ছোট দিদিমণি প্রেম করেছে, প্রেম করেছে। আরে তাই বল প্রেম করেছে, প্রেম করুক। আরে প্রেম করলে শরীর মন দুটোই ভালো থাকে। আর শুধু প্রেম করলে হবে না, বিয়ে করতে হবে। বিয়ের আগে বাচ্চা কাচ্চা হয়ে গেলে লোকে যে খারাপ বলবে। যা বাবা, ঘুরে ফিরে আবার বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই আমি চুপ করলাম। কি দেখে এসেছিস সেটা তো বলবি। দেখলাম ছোট দিদিমণি রাতের বেলাতে না ঘুমিয়ে ছাদে গিয়ে পায়চারি করছে। তারপর খাবার নিয়ে গেলাম, বলল খিদে নেই। টাং মাত্র প্রেমে পড়লে রাতের ঘুম দিনের খাওয়া কোথায় উড়ে যায়। কি রে সেন্টা পেলি কিছু? কথাগুলো তুই চিৎকার করে বলছিস। তা হ্যাঁ রে, কার সঙ্গে প্রেমটা করছে সেটা তুই জানতে পেরেছিস? তা জানি না, তবে স্বপ্ন কেমন উদাস হয়ে থাকে। কখনো বা আপন মনে হাসছে, কখনো বা গুনগুন করে গান গাইছে। নির্ঘাত স্বপ্ন দেখছে। স্বপ্ন? হ্যাঁ রে স্বপ্ন। নতুন নতুন প্রেম করলে মানুষ স্বপ্ন দেখে আর স্বপ্নের মাঝে গান গায়।
জানলি? বুঝলাম অনেক দিনের পরে বাড়িতে খুশির ঝিলিক পড়েছে। ছোট দিদিমণি মনে রং ধরেছে, বড় দাদা বাবু বাড়ি ফিরে এসছে। আমার না দারুণ আনন্দ হচ্ছে রে, দারুণ আনন্দ হচ্ছে। আরে তা তো হবেই, তা তো হবেই। তুই যে দিদিমণিকে ভীষণ ভালোবাসিস। ছোট দিদিমণিকে আমাকে কম ভালোবাসে? কোনোদিন আমাকে কাজের মেয়ে বলে ভাবেনি। সবসময় বলে আমি নাকি ওর বোনের মতো। ঠিক তাই। বছর 2 হলো বাড়িতে আমরা কাজ করছি। 2 বছর আগে বন্যার জলে সর্বশান্ত হয়ে তুই আর আমি দিব্যষ্ট পথিকের মধ্যে আশ্রয় নিলাম এই শান্তিনগর কালী মন্দিরে। সেইখানে ছোট দিদিমণির সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। তারপর থেকে এই বাড়ির কাজের লোক হয়ে গেলাম। ছোট দিদিমণির উপকারে ঋণ আমরা কোনোদিন ভুলবো না রে, কোনোদিন ভুলবো না। ও কথা বলছো কেন পটকাদা? মানুষের পাশে দাঁড়ানোই তো কর্তব্য। তাছাড়া রহমত বাবু বলেন ভালো মানুষের সব সময় ভালো হয়। এই রহমত বাবুটি কে গো? ওই রহমত বাবু হলো এই তোদের কোনো কাজ নেই? আছে গো আছে, আমি বেশ বুঝতে পারছি তুমি আমাদেরকে এখান থেকে কেন তাড়াতে চাইছো। তা ছোট দিদিমণি, যার কথা ভেবে তুমি আমাদেরকে এখান থেকে তাড়াতে চাইছো তার নাম কি গো? এই তোরা যাবি এখান থেকে? যাচ্ছি গো যাচ্ছি। এই পটকা, ছোট দিদিমণিকে একটু একা থাকতে দে। কি রে, চল। এই চল। ও জল নয় চল। ও তাই বল, চল। যত দিন যাচ্ছে মেয়েটার পাকামি ততই বাড়ছে। তবে এটা তো ঠিক যে মনের অজান্তে কখন যেন আমি ওনাকে। কি হলো ম্যাডাম, থেমে গেলেন কেন? বলুন বলুন বলুন। এই কেলো করে যে আপনার সামনে মদ খেয়ে ফেলেছি, সরি সরি সরি। একে আপনি ম্যাডাম এখানে আস্তে আস্তে না আমি আপনার কথা শুনে নিয়েছি, তাই আপনি থেমে গেলেও আপনাকে বলতে বাধ্য হচ্ছি আপনার ভালোবাসা ওই নীল আকাশে বাধাহীন পাখির মতো ডানা মেলেছে। কিন্তু কিন্তু কি? হ্যাঁ, যাদের নামে বজ্জাতির ভয় পাচ্ছেন তো আপনি হিন্দু আর ওই রহমত মুসলমান, তাই তো? হ্যাঁ, আর এইসব জাত পাত হিন্দু মুসলিম এইসব তো মানুষের সৃষ্টি করা। ম্যাডাম 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 একবার ভেবে দেখুন তো, একবার ভেবে দেখুন। হিন্দুদের উৎসব দিওয়ালি আর মুসলমানদের পবিত্র উৎসব রমজান, কিন্তু ওই দিওয়ালি কথাটা উচ্চারণ করতে গেলে সবার শেষে আলী আসে, আর রমজান কথাটা উচ্চারণ করতে গেলে সবার প্রথমে রাম আসে। যখন দিওয়ালি আর রমজানে কোনো রকম সমস্যা নেই, তখন মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে সমস্যাটা কোথায়? আপনি ম্যাডাম ম্যাডাম ওই আকাশে ঈদের রাতে ওঠা চাঁদটা যদি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাতে একই আকাশে ওঠা একই চাঁদ হতে পারে, তাহলে আপনিও একজন হিন্দু হয়ে একজন মুসলমানকে ভালোবাসতে পারেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। কিন্তু সমাজ সংস্কার এর স্বীকৃতি কি সমাজ আমাদের দেবে? মানুষের তৈরি এই সমাজ সংস্কার আমি মানি না ম্যাডাম, মানি না ম্যাডাম। এই সমাজ তো আমাকেও স্বীকৃতি দেয়নি, তা বলে কি আমি হেরে গেছি নাকি? বাদশাহ! হ্যাঁ ঠিক বলেছেন, বাদশাহ বাদশাহ বাদশাহ। আপনার দাদা এই গঙ্গারামের ভূমিকায় অভিনয় করার জন্য আমি এই শান্তিনগরে আসলো। আমার আসল নাম বাদশাহ, কিন্তু কোনো পদবি নেই। আসলে আমি একটা বেজন্মা, জানো? চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। জানি ম্যাডাম জানি, এসব কথা শুনে আপনার কষ্ট হবে, না চাইলে আমার চোখ থেকে বেরিয়ে আসবে এক ক্লাস যন্ত্রণার কান্না, কিন্তু এটাই সত্যি ম্যাডাম, এটাই সত্যি। আমি একটা পরিচয়হীন বেজন্মা। জানেন ম্যাডাম, জানেন এই পৃথিবীতে আসার জন্য না প্রত্যেকটা মানুষের একটা করে বাবার দরকার হয়। আমারও ছিল, কিন্তু আমার বাবাটা আমার মায়ের সঙ্গে ভর্তি করার জন্য নিজের লজ্জা ঢাকবার তরণতে নিজেকে কলঙ্কের কালি থেকে মুক্তি পাওয়ার জন্য আমার মা আমাকে একটা গভীর রাতে একটা অনাথ আশ্রমের দরজায় ফেলে রেখে পালিয়েছিল। জানেন ওই রাতে আমার 2 ফোঁটা দুধের খুব দরকার ছিল, কিন্তু আমাকে কে দেবে ম্যাডাম, কে দেবে? আমার মা যে আমাকে ছেড়ে পালিয়েছে ম্যাডাম। ওই রাতে আমার মায়ের কোলটার খুব দরকার ছিল, কিন্তু আমাকে কে দেবে ম্যাডাম, কে দেবে? আমার মা যে আমাকে ছেড়ে পালিয়েছে।
পরে আমি শুনেছিলাম আমি একটা সদ্যজাত শিশু হয়ে ওই অনাথ আশ্রমের দরজায় সারা রাত শুয়ে শুয়ে খিদের যন্ত্রণায় শুধু কেঁদেছিলাম ম্যাডাম, শুধু কেঁদেছিলাম। পরদিন সকালবেলা ওই অনাথ আশ্রমের ম্যানেজার দয়া করে তার অনাথ আশ্রমে আমাকে আশ্রয় দিল। জানেন ম্যাডাম, জানেন একটু বড় হতে দেখলাম যে আমার বয়সী সব ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা সবাই স্কুলে যাচ্ছে, লেখাপড়া শিখছে। আমারও খুব ইচ্ছে হতো ম্যাডাম, জানেন তো আমি স্কুলে যাব, লেখাপড়া শিখবো, কিন্তু শুধুমাত্র পিতৃ পরিচয় নেই বলে আমাকে কোনো স্কুল ভর্তি দিল না ম্যাডাম, কোনো স্কুল ভর্তি দিল না ম্যাডাম। আমি দুর্গাপুজোর সময়, পবিত্র ঈদ উৎসবের সময় দেখতাম যে আমার বয়সী সব ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা সবাই নতুন জামা কাপড় পরছে। আমারও খুব ইচ্ছে হতো ম্যাডাম, জানেন তো খুব ইচ্ছে হতো আমি একটু নতুন জামা কাপড় পরবো, একটু আনন্দ করবো সবার সাথে, কিন্তু আমার যে আনন্দ করার কোনো অধিকার নেই ম্যাডাম, কোনো অধিকার নেই। আমাকে নতুন জামা কাপড় কে দেবে? আমার চেয়ে বাবা মা কেউ নেই ম্যাডাম, কেউ নেই। সবাই শুধু আমাকে গালাগাল করতো। ওই চলে যাচ্ছে যে জারজ, এই বেজার মা, এই বাস্টার্ড। আমার শুনে খুব রাগ হতো ম্যাডাম, খুব রাগ হতো। আচ্ছা ম্যাডাম বলো তো আমার দোষ কোথায়? আমার দোষ কোথায়? আমি কি আমার বাবা মাকে বলেছিলাম এসো আমাকে এই পৃথিবীর আলো দেখাও? তাহলে আমার দোষ কোথায় ম্যাডাম, আমার দোষ কোথায়? কোথায়, কখন, কিভাবে আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে তা এখন না বলাই ভালো। কিন্তু বিশ্বাস করুন, আপনার সঙ্গে আলাপ না হলে আমি তো জানতেই পারতাম না যে এত বড় একটা যন্ত্রণা বুকের মধ্যে পুষে রেখে আপনি দিন কাটাচ্ছেন। ঠিক বলেছেন ম্যাডাম, যন্ত্রণা। আর এই যন্ত্রণা কাটানোর জন্য তো আমি মদ খাই ম্যাডাম, মদ খাই। থাকতে কখনো মাছ থেকে যায় না ভাই। ওই মদেই যদি তোর যন্ত্রণা চাপা গেত তাহলে তোর চোখ দিয়ে জল আসতো না রে। রাবাত ছেড়ে দে ভাই, ছেড়ে দে, মদ খাওয়া ছেড়ে দে, এতে যে তোর শরীরের ক্ষতি হয়ে যাবে। রাবাত যার পৃথিবীতে বাবা মার কোনো ঠিকানা নেই, আত্মীয় স্বজন আপনজন বলে কেউ নেই, তার এই লাভ ক্ষতির হিসেব কষে কি লাভ বলতে পারিস? কে বললো আপনার কেউ নেই? আমি আছি, এই রহমত বাবু আছেন, তাছাড়া এই শান্তিনগরের সব মানুষ আপনাকে আপন করে নিয়েছে। না ম্যাডাম, না, ভুল করছেন ম্যাডাম, ভুল করছেন। শান্তিনগরের মানুষ আমাকে আপন করেনি ম্যাডাম, আমাকে আপন করেছে আপনার দাদা, আসল গায়ের ছেলে গঙ্গারামকে, যে এখন একটু করে সুস্থ হচ্ছে আমারই অনাথ আশ্রমে। জানেন ম্যাডাম, জানেন একটা দিন আসবে যেদিন আপনার দাদা আসল গায়ের ছেলে গঙ্গারাম সুস্থ হয়ে গায়ে ফিরে আসবে, আর আমাকে আবার ফিরে যেতে হবে নিঃসঙ্গতার চোরাস্রোতে। হয়তো তোর কথাই ঠিক, তবে একটা কথা ভেবে দেখ, তোর কিছু হয়ে গেলে ওই অনাথ আশ্রমটার কি হবে? তাছাড়া গায়ত্রী যে আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। ভুল করেছে। হ্যাঁ, ভুল করেছে। আমিও গায়ত্রীকে খুব ভালোবাসি। কিন্তু আমি ভেবে দেখলাম ম্যাডাম, জানেন তো আমার মতো একটা সর্বশান্ত হওয়া মানুষের সঙ্গে ওর জীবন জড়িয়ে কোনো লাভ নেই ম্যাডাম, কোনো লাভ নেই ম্যাডাম। ও একদিন আমাকে বলেছিল আমি নাকি প্রতারক। এই রহমত তোর সামনে বলেছিল না আমি প্রতারক, কিন্তু এত বড় প্রতারণা যে আমি ওর সঙ্গে করতে পারবো না রে রহমত, এত বড় প্রতারণা আমি ওর সঙ্গে করতে পারবো না ম্যাডাম, পারবো না। বাদশা, দু চোখের রজনী তবু দ্বিগুণী, দু চোখের রজনী তবু দ্বিগুণী, দিল দু চোখের মায়া কে মোরে চিকা
বাচ্চা অন্তরে বাহিরে দু চোখের তোর দিলি দিলি বুঝি দিল বাচ্চা দাদামণি কি বলে ডাকলি আমাকে? কি বলে ডাকলি? দাদামণি এই, তুই যখন আমাকে দাদামণি বলে ডাকলি তাহলে শুনে রাখ, আমি আর দেরি করবো না রে বোন, আমি আর দেরি করবো না। আমি কালই যাবো ওই গণেশ গুপ্তর বাড়িতে। তবে বেজন্মা বাচ্চা হয় না, যাবো তোর দাদা আসল গায়ের ছেলে গঙ্গারাম হয়ে। আমি তোকে কথা দিলাম রে বোন, আমি তোকে কথা দিলাম বাচ্চা। আমি গণেশ গুপ্ত, বাসনাসক্ত, কারণ লুপ্ত। শেষ রাউন্ডের খেলা চলছে, নানা সময় নষ্ট করা ঠিক হবে না। এবার পর পর কয়েকটা গোল দিয়েই ট্রফিটা আমায় ঘরে তুলতেই হবে। নবারণ, কোনো চিন্তা করবেন না স্যার, আপনার কথা মতো ওই গড়পাড়ে অনাথ আশ্রমের পাশেই চলে এসেছি। যা বলেছি মনে আছে তো? নিশ্চিন্তে থাকুন স্যার, আমার কাজে কোনো ভুল হবে না। গুড গুড, এই তো চাই, এই তো চাই। আপনি কিন্তু বলেছিলেন স্যার। মনে আছে নবারুণ, মনে আছে। কাজটা ঠিক মতো করতে পারলে 50 লক্ষ টাকা তুমি পেয়ে যাবে। যদি তোমার সারা জীবন চলে যাবে, তোমাকে চাকরি করতে হবে না। এই টাকাটার জন্যই তো স্যার। আরে পাবে পাবে, আজকের মধ্যে কাজটা করো, আমার ব্যাংকের অ্যাকাউন্টে থাকা মৃত টাকা জ্যান্ত হয়ে তোমার হাতে চলে আসবে। থ্যাংক ইউ স্যার। ছাড়ছে। ওকে। নবারুণ যদি কাজটা ঠিক মতো করতে পারে তাহলে কিন্তু তার আগে নিজের ঘরটাকে একটু সামলাতে হবে। আমার স্ত্রী সর্বাণীটা বড্ড বেগড়বাই করছে। না 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 না, তীরে এসে তোরই আমি কিছুতেই ডুবতে দেব না। গণেশ গুপ্ত, তুই কিছুক্ষণের জন্য শয়তান থেকে একেবারে সিদ্ধিদাতা গণেশ মানে দেবতার মতো মানুষ হয়ে যা। সর্বাণী, সর্বাণী শুনছ? অনেকদিন পর তোমার গলার আওয়াজটা শুনি আমার একটু হলেও ভালো লাগলো গো। এখন যা বলবো তা শুনে তোমার আরো ভালো লাগবে সর্বাণী, তোমার আরো ভালো লাগবে। তাহলে বলো শুনি। দিনের পর দিন ধরে তুমি আমাকে কুপথ থেকে সুপথে ফিরে আসতে বলেছো, কিন্তু আমি তোমার কোনো কথা শুনিনি। আমি পুণ্যের জায়গায় পাপকে করেছি আপন। আমি শাসনের বদলে করেছি শোষণ। এই ইমারতকে বাঁচাতে গিয়ে নিজের মনুষ্যত্বকে করেছি ধুলে যা। এসব তুমি কি বলছো? আমি ভুল শুনছি না। ভুল নয় সর্বাণী, ভুল নয়, বরং আমার অতীতের করা ভুলের প্রায়শ্চিত্ত করতে কথাগুলো বলে আমি একটু হালকা হচ্ছি গো। মানে আমি বুঝতে পেরেছি আমি ঠিক কাজ করিনি, এমনকি তোমার গায়ে হাত তুলে মস্ত বড় অন্যায় করেছি। তাই তো সমস্ত অন্যায় স্বীকার করে আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাই গো। তোমার কথাগুলো কিভাবে বিশ্বাস করব আমি বুঝতে পারছি না গো। বিশ্বাস করো সর্বাণী, তুমি বিশ্বাস করো। আমি তোমাকে ছুঁয়ে বলছি, তোমার বিশ্বাসের কোনো অমর্যাদা আমি হতে দেব না। হে ঈশ্বর, তুমি আমার কথা রেখেছো ঠাকুর, তুমি আমার কথা রেখেছো। সর্বাণী, তুমি খুশি হয়েছো তো? বলো না তুমি খুশি হয়েছো তো? বলো না তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছি গো, খুব খুশি হয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও সর্বাণী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এসব তুমি কি করছো? তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, তাতে উপরওয়ালা তোমাকে ক্ষমা করে দেবেন গো। না, শুধু উপরওয়ালা ক্ষমা করলে হবে না, আমি গঙ্গারামের কাছে, যমুনার কাছে মস্ত বড় অপরাধী, ওদেরকে তো আমায় ক্ষমা করতে হবে। আমি জানি না
ওরা আমায় ক্ষমা করবে কিনা আমি জানি না। নিশ্চয়ই ক্ষমা করবে গো, নিশ্চয়ই ক্ষমা করবে। সর্বাণী মানুষই তো ভুল করে, সর্বাণী। আমার সেই ভুলের ক্ষমা মানুষেরই করে দেওয়া উচিত। প্রয়োজনে আমি নিজে যাব ওদের বাড়ি, হাত জোর করে বলবো ওরা যেন তোমায় ক্ষমা করে দেয় গো, ক্ষমা করে দেয়। সত্যি তুমি যাবে ওদের বাড়ি? বলো না সত্যি তুমি যাবে ওদের বাড়ি? বলো না সত্যি তুমি যাবে ওদের বাড়ি? নিশ্চয়ই যাবো গো, নিশ্চয়ই যাবো। তবে তার আগে কালী মন্দিরে গিয়ে আমাকে একটা পুজো দিয়ে আসতে হবে। যাই, ওই কালী মন্দিরের পুজোটা এখনই দিয়ে আসি গো, এখনই দিয়ে আসি। রাস্তাঘাট ভালো নেই, তুমি সাবধানে যাও সর্বাণী, তুমি সাবধানে যাও। রাস্তাঘাট ভালো নেই, তুমি সাবধানে যাও সর্বাণী। নবারুণকে দিয়ে প্রথম রাউন্ড এবং সর্বাণীকে দিয়ে দ্বিতীয় রাউন্ড আমি খেলে দিলাম। এবার গঙ্গারাম ব্যানার্জি, তোমার সঙ্গে আমাকে একবার দেখা করতে হবে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাকে উদ্ধার করব। এই কথাটা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী তার আপামর ভক্তের জন্য, আর আমি বললাম তোর জন্য। দেখ গণেশ গুপ্ত, বিপদের দিনে আমার নাম নিয়েছিস আর আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি না, তুই আমাকে দেখতে পাচ্ছিস না, নিজের চোখের সামনে নিজের মরণকে দেখতে পাচ্ছিস। এই, মরার আগে যদি কোনো শেষ ইচ্ছে থাকে আমাকে বলতে পারিস, আমি তোর ইচ্ছে পূরণের ব্যবস্থা করব। তুই, আমি নই, আজ তো মরবি তুই। কিন্তু আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি যমরাজের খাতায় দুটো না রে, একটা নাম লেখা আছে, আর সেই নামটা তোর। হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। আমারও হাসি পাচ্ছে, আমারও হাসি পাচ্ছে, কিন্তু আমি হাসবো যুদ্ধ জয়ের হাসি, আর তুই হাসবি জীবনের শেষ হাসি। এই, যত ওপর তলাতেই তুই বসে থাকিস না কেন, সেখান থেকে টেনে নামিয়ে আমি তোর মুখের মুখোশটা খুলে দেবো রে শয়তান। মারবি নাকি? মারবো মারবো মারবো, এমন মার দেবো না তো সারা বডিটা অক্ষত থাকবে ঠিকই, কিন্তু ভেতরের হাড়গোড় গুলো এতগুলো টুকরো হয়ে যাবে যে লোকে দেখলে বুঝতেই পারবে না যে এটা গণেশ গুপ্তর হাড় নাকি এক বস্তা চালের গুঁড়ো। আরে এ শালা তো এসেই খেলাতে শুরু করে দিয়েছে। কিন্তু ফোনটা আসছে না কেন? ফোনটা আসছে না কেন? আসবে আসবে আসবে, ফোন আসবে। ফোনটা কিন্তু কোনো মানুষের কাছ থেকে আসবে না, আসবে নরক থেকে। শালার গায়ে প্রচুর জোর, মায়ের এ শালার গায়ে না প্রচুর জোর। আরে ফোনটা আমার কাছে নয়, ফোনটা আসবে তোর কাছে, আর ফোনটা করবে তোরই প্রিয়জন। সেই প্রিয়জনের খবর নেওয়ার জন্যই তো আমি তোর কাছে এসেছি। যদি আমি সবকিছু জানি তবু তুই নিজের মুখে স্বীকার কর, আজ থেকে 5 বছর আগে কি হয়েছিল। আমি কিচ্ছু জানি না মায়ের, বিশ্বাস কর। জানিস না? তোকে ছুঁয়ে বলছি কিচ্ছু জানিস না? তোর দিব্যি কিছু ওই শালাই। আরে শালা, এটা তো লাস্ট সিন নয়, তাহলে শালা এত কেলাচ্ছিস কেন? শালা এখন এত কেলালে লাস্ট সিনে শালা কি করবি? তুই কি করবি? ভাবতে তোকে মেরে ফেলবো রে শয়তান। আরে এ শালা তো কিছুতেই থামছে না। এসে গেছে, এসে গেছে। তোর ফোন এসে গেছে। নে নে নে, ফোনটা ধর। হ্যালো হ্যালো হ্যালো, আমি গায়ত্রী বলছি। কি হয়েছে গায়ত্রী? তোমাকে এত উত্তেজিত লাগছে কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আমি পারলাম না তোমায় দেওয়া কথা রাখতে। আজ আমি হেরে গেলাম, ওই শয়তানের শক্তির কাছে আজ আমি হেরে গেলাম। কি পাগলের মতো কথা বলছো? আমাকে সব কথা খুলে বলো। গঙ্গারাম বাবু। কি হয়েছে? কি হয়েছে গঙ্গারামে? কে বা কারা কালো কাপড়ে মুখ থেকে আশ্রমে এসে গঙ্গারাম বাবুকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আর যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে গেছে, তুমি যদি গণেশ গুপ্তের সমস্ত কথা না শোনো তাহলে ওরা গঙ্গারাম বাবুকে। গায়ত্রী শোনো, আমার একটা কথা। না 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 না, হতে পারে না, হতে পারে না। গণেশ গুপ্ত, না 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 না, একদম চিৎকার করিস না। তুই যখন এখানে মানে প্রথম আমার সামনে এসেছিলি তখন তোর বিষ দাঁতটা ছিল। দেখুন এই মাত্র সাপের ওঝায় তোর বিষ দাঁতটা আমি ভেঙে দিয়েছি। যদি গঙ্গারামের কোন রকম ক্ষতি হয় তাহলে আমি তোকে। এই তুই কি ভেবেছিলি? আমি কিছুই জানতে পারবো না। সালা বেজম্ম বাদশা। এই রহমত যেদিন যমুনাকে নিয়ে আশ্রমে গিয়েছিল সেদিন ওদের পিছু পিছু গিয়ে জানতে পারি আসল গঙ্গারাম আছে ওই আশ্রমে। আর তুই শালা নকল গঙ্গারাম সেজে ওই শালি যমুনার কথায় 5 বছর আগের একটা হিসেবের বদলা নিতে এই শান্তিনগরে এসেছিস। কি ঠিক বলছি তো? ও, তাহলে তুই সব কথা জেনে গেছিস। তুই নয়, আপনি গণেশ বাবু বলে কথা বল।
নাহলে শালা আমার একটা ইশারা তো শালা গঙ্গারামের ডেড বডিটা ওই যমুনার বাড়িতে হোম ডেলিভারি করে দেবো। আমার কথার সঙ্গে কাজের খুব মেল। গণেশ বাবু দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, দেখুন যা অন্যায় করা, যা ক্ষতি করা আমি করেছি, আমাকে শাস্তি দিন, কিন্তু দয়া করে গঙ্গারামকে। আরে পর উপকার করতে এসে আজ নিজেই ফেসে গেল। এক সময় নিজেকে মনে করেছিলি সূর্য, আর আমাকে পড়ে দেখেছে। এখন আমি শালা হয়ে গেছি সূর্য, আর আমার ইশারাতে ছোট বড় হওয়া তুই হলি শুধু ছায়া। তাই ওকে দেখে আমার খুব মায়া হচ্ছে, মায়া। তুমি বিশ্বাস করো শ্রীলেখা, এর জন্য আমার একটু হচ্ছে না দয়া। শালা প্ল্যান আমার ঠিকই ছিল, রাস্তাতে টাইগার ওকে লরি চাপা ঠিকই দিয়েছিল, বিনা চিকিৎসায় ঠিকই মারা যেত। কিন্তু তুই আর রহমত ওকে বাঁচিয়ে রেখে আমার ভাতের থালায় এক খাবলা ছাই দিয়েছিস। ছাই। তাই তুমি এখন সেটাই করবে যেটা আমরা বলবো, না হলে ওই গঙ্গারামকে। না, দয়া করে গঙ্গারামের কোনো ক্ষতি করবে না। গঙ্গারামের, আচ্ছা ও তো এই গায়ের একটা সহজ সরল নিষ্পাপ ফুলের মতো একটা মানুষ। সেই ফুলের মতো মানুষটাকে তুই ভালোবেসে ফেলেছিস, তাই না ভাই? ভাই ওকে দেখে প্রথমেই আমি চমকে উঠি। ওকে দেখতে হুবু আমার মতো, কিন্তু তফাৎ একটা জায়গাতেই। আমি শহরের একটা বকে যাওয়া মানুষ, আর ও গায়ের স্নিগ্ধতায় স্নিগ্ধ একটা মানুষ। তাই ওকে দেখে কেন জানি আমার ভাই বলে মনে হলো, আর আমি সত্যি ওকে ভালোবেসে ফেললাম। তাই ওর কোনো ক্ষতি হলে তুমি কষ্ট পাবে। আরে দেখ, শুধু কি তাই, গঙ্গারামের কিছু হলে যমুনার কি হবে গো? সে যে ভেঙে পড়বে গো, হয়তো দাদার মৃত্যু শোক সহ্য করতে না পেরে নিজেই আত্মহত্যা করবে গো। না, আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলবে আমি তাই করতে রাজি। শুধু মুখে রাজি বললে তো হবে না, ওই গঙ্গারামের মরা মুখের দিব্যি খেয়ে বলো, আমরা যেটা বলবো তুমি সেটাই করবে। কিন্তু কারণটা লুপ্ত থাকবে, কাউকে বলতে পারবি না। বেশ আমি গায়ের ছেলে গঙ্গারামকে বাঁচাতে আমি এই বেজানবো বাচ্চা গঙ্গারামের মরা মুখের দিব্যি নিয়ে বলছি, তোমরা যা বলবে আমি তাই করবো। বলো আমাকে কি করতে হবে, বলো। তুই এতদিন ওই শালি যমুনার লেখা পালাতে অভিনয় করেছিস, এখন শালা আমার লেখা পালাতে তোকে অভিনয় করতে হবে। অভিনয় করতে হবে যমুনার সামনে, অভিনয় করতে হবে রহমতের সামনে, অভিনয় করতে হবে আমার স্ত্রী ওই সর্বাণীর সামনে, অভিনয় করতে হবে গায়ের সমস্ত মানুষের সামনে। মনে রাখো, তুমি কিন্তু গঙ্গারামের মরা মুখের দিব্যি খেয়েছো। মনে থাকবে। আজ আমি নবভারতের অভিমন্যু, তোমাদের ষড়যন্ত্রের চক্রভুয়ে আজ আমি এক অসহায় যোদ্ধা। তোমাদের চক্রান্তের হাড়ি কাঠে নিজের প্রতিবাদকে বলি দিয়ে আজ থেকে আমি হলাম তোমাদের সাজানো পুতুল নাচের পুতুল। বলো আমাকে কিসের অভিনয় করতে হবে, বলো। তাহলে বলছিস বলো। কি বুঝলি বেজম্মা বাদশা? নিশ্চিন্ত থাকো, ওই গঙ্গারামের কোনো ক্ষতি হবে না। ওগো শুনছো? সর্বাণী তুমি এসে গেছো, দেখো আমি তো তোমাকে কথা দিয়েছি আমি সব পথে ফিরে আসবো, কিন্তু এখন যে গায়ে আর একটা অসৎ মানুষের আগমন ঘটেছে গো। অসৎ মানুষ কে? গঙ্গারামকে বাঁচাতে আমাকে অভিনয় করতে হবে। আমি বৌদি, সে অসৎ মানুষটা আমি। আরে গঙ্গারাম, তোমার গায়ে ফিরে আসার খবরটা পেয়ে ভেবেছিলাম তোমাদের বাড়িতে যাব, কিন্তু তার হয়ে ওঠেনি। আরে না বৌদি না, আমি গঙ্গারাম কেউ নই। আমিও স্যারের মতো একটা ছোটখাটো বেঈমান। এখানে এসেছিলাম নিজের মনুষ্যত্বকে বিক্রি করে ওই স্যারের কাছ থেকে কিছু টাকা কামাবো বলে। কি বলছো তুমি? তুমি গঙ্গারাম নও? আরে না, আমাকে গঙ্গারামের মতো হুবু দেখতে হলো। আমি শালা গঙ্গারাম নই, আমি শালা একটা পাক্কা হারামি। ওই শালি যমুনার কথাতে আমি গঙ্গারাম সেজে এখানে এসেছিলাম স্যারকে ফাঁসানোর জন্য। এখন স্যারের কাছ থেকে আরো বেশি টাকা পেয়ে না আমি কি স্যারকে সব সত্যি কথা বলে দিয়েছি। ও বৌদি, যদি বেইমানি করতে হয় তাহলে শালি যমুনার সঙ্গে করব, স্যারের মতো ভালো মানুষের সঙ্গে তো বেইমানি করতে পারবো না। যমুনার
মতো একটা ভালো মেয়ের সঙ্গে বেইমানি করতে তোমার বিবেক এতটুকু কাঁপলো না? আরে দূর, আমার বিবেক থাকলে তারপর তো কাঁপবে নাকি? হ্যাঁ, আমার শুধু টাকা চাই, টাকা 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 টাকা। এই টাকার জন্য আমি গঙ্গারাম সেজেছিলাম, এবার আরো বেশি টাকা পেয়ে না আমি যমুনার থেকে পাল্টি করে স্যারের দিকে চলে এসেছি। ও বৌদি, এইসব কথা কিন্তু আপনি আমার যমুনাকে বলতে যাবেন না, তাহলে কিন্তু যমুনা আমার বকেয়া 5 লাখ টাকা আটকে দেবে বৌদি। চলি স্যার, চলি চলি চলি। ও স্যার, আপনি তো বলছিলেন আপনার কাছে এখন টাকা নেই। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি পরে আসবো, এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাব। চলি স্যার, চলি। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে যমুনা বোন। আচ্ছা, আমি বড্ড অসহায় রে, বড্ড অসহায়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, আমি বলছি বাড়ি থেকে বেরিয়ে যাও। চলে যাচ্ছি বৌদি, চলে যাচ্ছি। কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে কেন বৌদি? ও স্যার, বৌদিকে সামলান। এইসব কথা যদি আমার যমুনাকে বলে দেয় না, তাহলে যমুনা আমার বকেয়া টাকা আটকে দেবে, আপনিও আমাকে টাকা দেবেন না। তখন কিন্তু আমাকে এখানকার দুয়ারে দুয়ারে ফেরি করে বেড়াতে হবে স্যার, ফেরি করে বেড়াতে হবে। কি বলুন তো স্যার? কি? কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম যেন বিক্রি করতে না হয় স্যার। দেখবেন স্যার, দেখবেন দেখবেন দেখ। ও বৌদি, এসব কথা কিন্তু যমুনাকে বলবেন না। আমি আপনার পায়ে ধরছি বৌদি, পায়ে। मैं झुकेगा नहीं साला। হ্যাঁ গো, যমুনাকে এখনই খবরটা দেওয়া দরকার, কারণ যে মিথ্যে স্বপ্ন দেখছে তোর ক্ষতি না হবে। না তুমি আর দেরি করো না, যমুনাকে সব সত্যি কথা বলে ঠিক দেখুন আছে, যাও। ঠিক আছে, এখনই যাচ্ছি ওই ব্যানার্জি বাড়িতে। হ্যাঁ, সব সত্যি কথা খুলে বলবে। আমি গণেশ গুপ্ত, অসন অসপ্ত। কারণ কি বুঝলে শ্রীলেখা? বুঝলাম স্যার, যমুনা ছেলেটাকে ভুল বুঝে এই গ্রাম থেকে তাড়াবে, আর আপনিও আসল গঙ্গারামকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে নিজের লাইন পরিষ্কার করো। কিন্তু স্যার, আমার বড্ড জানতে ইচ্ছে করছে, আজ থেকে 5 বছর আগে ঠিক কি হয়েছিল? আজ থেকে ঠিক 5 বছর আগে। স্যার বলবো শ্রীলেখা, বলবো। আগে আগুন নেভাই, ধোঁয়া উঠুক, সেই আগুনে জল ঢালি, তারপর বলবো। স্যার, আমি কামটের মতন কাটি, আমি কুমিরের মতো হাঁটি, আমি বিষের চেয়েও খাঁটি। কি বলছেন কি বলুন? আপনি যা বলছেন তা মিথ্যা মিথ্যা মিথ্যা। না যমুনা না, যা বললাম তার এক বর্ণও মিথ্যে নয়। ঘটনাটা যদি আমার সামনে না ঘটতো, তাহলে আমি হয়তো তোমারই মতো অবিশ্বাস করতাম। কিন্তু সুতরাং যদি যাই বলুন না কেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। এটা তোমার দায়, আমার দায়িত্ব ছিল মঞ্চের উপর থেকে পর্দাটা সরিয়ে ফেলা। বৌদি, আমার স্বামী যে অসামাজিক তা গায়ের 5 জনের সঙ্গে আমিও জানতাম, কিন্তু সে আমাকে কথা দিয়েছে সৎ পথে ফিরে আসবে, তোমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে আত্মসমর্পণ করবে। কিন্তু কিন্তু যে তোমার দাদা, সে যে তোমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, তার কি হবে? বৌদি, আপনার কথাগুলো শুনে আমার মাথার মধ্যে একটা দাবানল দাউ দাউ করে জ্বলে উঠছে। আমার পৃথিবী দুলছে, মনে হচ্ছে আমফানের চেয়ে একটা বিষাক্ত ঝড় আমার সমস্ত পরিকল্পনাগুলোকে এলোমেলো করে দিচ্ছে। একটা কথা মনে রেখো যমুনা, বাড়িতে কুকুর পোষা ভালো, কারণ কুকুর কখনো বেইমানি করে না। কিন্তু দুধ কলা দিয়ে যদি তুমি কালসাপ পোষো, তাহলে সেই কালসাপ তোমাকে ছোবল মারবে। ওই গঙ্গারামের ছদ্মবেশে আসা বাদশা নামের ছেলেটা একটা কালসাপ, বেইমান, বিশ্বাসঘাতক। নিহত মহিলা। আর আপনার সঙ্গে আমাদের একটা পুরনো সম্পর্ক আছে। আপনি যদি পুরুষ হতেন না, এখানে দাঁড়িয়ে আমার বন্ধুর সম্বন্ধে যে কথাগুলো বলছেন, তার জন্য আপনাকে আমি কি করতে? গায়ে হাত তুলতে? হয়তো তাই। আপনি যদি এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে এই কথাগুলো বলেন না, তবু আমি আপনাকে বিশ্বাস করি না। আমি ওনাকে বিশ্বাস করতে চাই না, কিন্তু উনি বলছেন নিজের চোখে নাকি বাচ্চাদের আসল চেহারা দেখেছেন। আরে এও তো হতে পারে। বাচ্চার সঙ্গে আমাদের সম্পর্কের ফাটল ধরানোর জন্য গণেশ গুপ্তর এটা একটা চাল। মানছি আমার স্বামী মোটেও ভালো মানুষ ছিল না, কিন্তু এখনো পাল্টে গেছে। বৌদি, বিড়াল যদি বললে মাছ খাবো না, তা কখনো হয় না বৌদি, তা কখনো হয় না। কথাটা সম্পূর্ণভাবে ঠিক নয়, কারণ দস্যু রত্নাকর একদিন নিজেকে পাল্টে ফেলে বাল্মীকি মুনি হয়েছিল। তোমরা আমার প্রতিবেশী, একই গায়ের বাসিন্দা, তারপর তোমাদের সঙ্গে সত্যি একটা সম্পর্কও আছে। তাই আমি আমার তরফ থেকে তোমাদের সাবধান করে দিয়ে গেলাম। ওই এসে গেছে তোমাদের বিশ্বাস ভঙ্গ করা বেঈমান। মনে রেখো, তুমি কিন্তু গঙ্গারামের মরা মুখের দিব্যি খেয়েছো।
কিন্তু কারণটা লুপ্ত থাকবে, কাউকে বলতে পারবি না। বৌদি আসলে চুপ করো। তোমার মুখে বৌদি ডাক্তার শুনতে আমার ঘৃণা করে, ঘৃণা। যদি উপায় থাকতো তাহলে শহর থেকে গ্রামে এসে এই শান্তিনগরের শান্তিকে কলুষিত করার অপরাধে আমি তোমাকে খুন করতাম, খুন। বাচ্চাদা, বৌদি যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? গঙ্গারামকে বাঁচাতে আমাকে আবার অভিনয় করতে হবে, আবার অভিনয় করতে হবে। কি বলে গেল ম্যাডাম সেটাই তো জানি না। তুমি নাকি গণেশ গুপ্তর সঙ্গে হাত মিলিয়েছো, তুমি নাকি সমস্ত গোপন কথা গণেশ গুপ্তকে বলে দিয়েছো। তো অন্যায়টা কি করছি ম্যাডাম, অন্যায়টা কি করছি? হ্যাঁ, আপনার কাজ করলে আপনি আমাকে দিতেন 10 লাখ টাকা, কিন্তু গণেশ গুপ্ত আমাকে দেবে 20 লাখ টাকা। আমি এখানে টাকা রোজগার করতে এসেছি, কোন রকম সমাজ সেবা তো করতে আসিনি। এসব তুই কি বলছিস ভাই? দেখ রহমত, আমি না তোর মতো এত সতী সাজতে পারবো না। আর কোথাকার কোন গঙ্গারাম, হ্যাঁ, তার জন্য আমি এতগুলো টাকা লস করতে যাবো কেন? হ্যাঁ, জানি 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 তোর খুব রাগ হচ্ছে, হ্যাঁ, আমাকে খিস্তি দিতে ইচ্ছে করছে। দে দে দে, কিন্তু আমি নাটকটা এখানেই শেষ করতে চাই রে বন্ধু। বাড়িতে হাঁস মুরগি পুষলেও তাদের উপর একটা মায়া পড়ে যায়। আপনার মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? আমি তো আপনার বোনের মতো, আমার কথাটা একটু ভাবলেন না? ও ম্যাডাম, আমার সামনে না সব কান্নাকাটি করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই আপনি কি বললেন? আপনি আমার বোনের মতন, হ্যাঁ? আরে টাকার জন্য না আমি আমার নিজের বোনকেও পাল্টি করে দিতে পারি। জানুর, আজ থেকে বন্ধু ভাবতে না আমার লজ্জা করছে রে, লজ্জা। টাকার জন্য তুই এতটা নিচে নামতে পারলি? ওরে কুত্তার বাচ্চা! আপনি আমাকে বোন না ভাবলেও আমি কিন্তু এক মুহূর্তের জন্য আপনাকে দাদার আসনে বসিয়েছি, বিশ্বাস করুন। ওই আসন থেকে নিচে নামাতে আমার খুব কষ্ট হচ্ছে। চোখকে বারণ করা সত্ত্বেও চোখের জল বাধা মানছে না। ইচ্ছে হচ্ছে সারা পৃথিবীর মানুষগুলোকে চিৎকার করে বলি, শুনছেন শুনছেন সারা পৃথিবীর মানুষ, এ যুগে ভাই বোনের সম্পর্কে খুন ধরেছে, মরছে পড়েছে, মরছে পড়েছে। ও ম্যাডাম, আপনার চোখে চলে না ওই রহমতের মন ভিজবে, কিন্তু আমার মন ভিজবে না। এতদিনই জানতাম তোর মন বলে কোনো বস্তু আছে, এখন জানলাম তোর হৃদয়টা পুরো ফাঁকা রে, ফাঁকা ফাঁকা। সেখানে মন তো কোনচার, মানবিকতার রক্তটাও পৌঁছায় না। চুপ! ওই মুখে তুই আমার নাম নিবি না। ইচ্ছে করছে এই মুহূর্তে তোকে আমি প্রথমে যখন বৌদি কথাগুলো বলেছিল আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছে আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বাসঘাতক। আমার আশা আকাঙ্ক্ষাগুলোকে এইভাবে ভেঙে চুরমার করে দিতে আপনার হাত এতটুকু কাঁপলো না। ও ম্যাডাম ম্যাডাম, তখন থেকে সেন্টিমেন্টটা সুস্থুরি দিয়ে কেন কথা বলে যাচ্ছেন মতো, কেন কথা বলে যাচ্ছেন? ওরে বাবা রে, ম্যাডামের সামনে সত্যি সাজের জন্য কত জোরে গলা টিপলি রে রহমত, হ্যাঁ? ওরে বাবা, আচ্ছা আপনার ওই পাগল দাদা গঙ্গারামকে, তাকে অনাথ আশ্রমে কে আশ্রয় দিয়েছে? আমি 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 তার খাওয়া পড়া ওষুধের খরচা কে করছে? আমি 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 আরে আমাকে তো টাকাগুলো তুলতে হবে নাকি? হ্যাঁ, বাহ 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 বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার চমৎকার। এই না হলে মানুষ একটা অসহায় অসুস্থ মানুষের প্রতি করা কর্তব্যের দাম চাইছে না। বেশ, আপনি দাঁড়ান, আমি একটু আসছি। যান যান। হায় আল্লাহ, এ তুমি কার সঙ্গে আমার পরিচয় করে দিলে? রহমত চুপ! আজ তুই টাকার জন্য যমুনার সঙ্গে যে বেইমানি করলি, তার জন্য আমি থানায় যাবো। প্রয়োজন হলে কোর্টে গিয়ে তোর বিরুদ্ধে সাক্ষী দেবো। সাক্ষী কেন রে, কেন? ওকালতি করবি নাকি? উনি ওকালতি করবেন কিনা জানি না, তবে আমি একবার ডাক্তারি করে আপনার রক্তটা পরীক্ষা করব, আর ওই রক্তটা পরীক্ষা করে দেখব ওখানে মানবতার হেমোগ্লোবিনটা আছে কিনা। আজ থেকে 5 বছর আগে আমার দাদার মতন একজন ভালো মানুষ কেন পাগল হয়েছিল, কেন কেন আমার বাবা মা মারা গিয়েছিল তা জানার জন্য আমি যখন রাস্তায় অসহায়ের মতো ছুটাছুটি করছিলাম, তখন আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আপনি আমাকে সাহায্য করবেন, বিনিময় নেবেন 10 লাখ টাকা। 5 লাখ টাকা তো আগেই দিয়েছি, বাকি 5 লাখ টাকা এখন দিচ্ছি। তবে শুধু এই 5 লাখ টাকা নয়, 5 লাখ টাকার উপর সুদ হিসেবে আমার চোখের জলটা একটুখানি মিশিয়ে দিলাম। ম্যাডাম, একটুখানি মিশিয়ে দিলাম। নিন নিন, আপনার তো টাকার প্রয়োজন, আমি মনে করব এই টাকাগুলো রাস্তার কোন এক ভিখারিকে আমি ভিক্ষা দিয়েছি। নিন টাকাগুলো, নিন। দিদি টাকা দিন, টাকা দিন, টাকা দিন। ওই টাকা আমি তোকে নিতে দেবো না। রহমত,
এটা আমার হকের টাকা। তবু আমি তোকে নিতে দেবো না রে। আমার চোখের সামনে থেকে সরে যা রামাত, না হলে কিন্তু আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। তাহলে দেখা যাক কে কার গায়ে হাত তুলে। এই কুত্তার বাচ্চা, থামুন বলছি। এইসব আপনারা কি করছেন? একটা জানোয়ারের সঙ্গে যা করা উচিত তাই করছি। ভুল করছেন, ভুল। হ্যাঁ, আমরা ভুল করছি। ভুল করছে একটা শয়তানকে মানুষ ভেবে। শয়তান? বাহ বাহ, শয়তান। কিন্তু যাকে আপনারা শয়তান বলছেন না, ওই তাকেই কিন্তু একদিন ভগবানের মতো মন্দিরে বসে আপনাদের পুজো করতে হবে। পুজো। বিশ্বাসের জমিতে যে অবিশ্বাসের চারা গাছটা পুঁতেছে না, তার সম্বন্ধে নীতি কথা শোনার ইচ্ছে আমাদের নেই। আজ তোকে সাবধান করে দিচ্ছি। ও আজকে আমাদের সঙ্গে বেঈমানি করেছে, কালকে তোর সঙ্গে বেঈমানি করবে, তাই সময় থাকতে থাকতে তুই ওকে ভুলে যা। আমার কথা ছাড়ো রহমতদা। এই বাদশা যা করেছে তা যদি একটিবার জানতে পারো না, তাহলে এ জন্ম তো কঞ্ছার, পরের জন্মেও তোমরা ওকে ভুলতে পারবে না। কি করছো? ওই গণেশ গুপ্তর বাড়ি থেকে বেরিয়ে বাদশা আমাকে ফোন করে সমস্ত ঘটনা বলে, আর আমি তখনই বুঝেছিলাম এখানে এমনই কিছু একটা হতে চলেছে। তাই তো দৌড়ে আমি এখানে চলে আসি। হেলি না করে যা জানো সেটাই বলো। হ্যাঁ, তাড়াতাড়ি বল। ওই গণেশ গুপ্তর গুন্ডারা আশ্রমে এসে গঙ্গারাম বাবুকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। গঙ্গারাম বাবুকে মেরে ফেলার ভয় দেখে গণেশ গুপ্ত বাদশাকে ব্ল্যাকমেল করে, আর গঙ্গারাম বাবুকে বাঁচানোর জন্য বাদশাহ গণেশ গুপ্তের সমস্ত কথাতে রাজি হয়। যমুনাদি, গঙ্গারাম বাবুর মরা মুখে দিব্যি খেয়েছিল এই বাদশাহ। তাই তো তোমাদের হাতে এত মার খেয়েও, রক্তাক্ত অবস্থায় পড়ে থেকেও সে মুখে একটাও কথা বলেনি। নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, যেই মানুষ আগু পিছু কিছু না ভেবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সেই মানুষ তোমাদের সাহায্য করবে বলে অনাথ আশ্রম ছেড়ে এখানে এসে বসে আছে। সেই মানুষটা তোমাদের সাথে বেঈমানি করবে। তোমরা ভাবলে কি করে ভাবলে তোমরা কি করে? আমি কি করলাম? এ যদি সত্যি হয় তাহলে তো আমার ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ, আমি কত বড় ভুল করলাম। আমার চিকরি দোস্তকে আমি এই হাত দিয়ে মারলাম। না, ওর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। বাচ্চাদা কথা বলো। বাচ্চাদা, কি হলো? বাচ্চাদা কথা বলছে না কেন? এই বাচ্চা, দেখো, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। ওরা তোমাকে আর বিশ্বাসঘাতক বলছে না। এবার তুমি ওঠো বাচ্চা, এবার তুমি ওঠো। ম্যাডাম জল লাগবে, জল নিয়ে আয় ফুলঝুরি, তাড়াতাড়ি জল নিয়ে আয়। এই নাও দিদিমণি জল। দাও আমাকে জল দাও। কথা বলো বাচ্চাদা, কথা বলো বাচ্চাদা, কথা বলো। আমি বিশ্বাসঘাতক নই। না, তুই বিশ্বাসঘাতক না, আমি বিশ্বাসঘাতক। কি এত অন্ধকার কেন? বাচ্চা, রামাত, তুই কোথায়? এই তো গায়ত্রী, আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কি হয়েছে ডাক্তার বাবু? বলুন না, চোখে দেখতে পাচ্ছে না কেন? বলুন না, কি হয়েছে বলুন না। অনেক অন্ধ হয়ে গেছে, মাথায় একটা বিশাল আঘাত পেয়েছে, আর সেখান থেকে রেটিনা ডিসলোকেটেড হয়ে গেছে, তাই উনি আর দেখতে পাচ্ছেন না। ও কি কোনোদিনও দেখতে পাবে না ডাক্তার বাবু? ঠিক তা নয়, যেহেতু উনি জন্মান্ধ নন, তাই কোনো মানুষের মৃত্যুর 10 ঘন্টার মধ্যেই যদি সেই চোখ এনে ওনার চোখে বসানো যায়, আশা করি উনি আবার দেখতে পাবেন, কিন্তু তার আগে নয়।
চলি। স্যার স্যার এ কি স্যারের চেম্বার খালি, স্যার গেল কোথায়? অথচ এক্ষুনি খবরটা না দিলে। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যদি খবরটা আমি দিতে না পারো। খানিকটা তাই স্যার। ঝেড়ে কাশো ঝেড়ে কাশো ঝেড়ে কাশো। ছাড় পোকা যাবো। গরিব বড় লোক দেখে না, যেখানে জায়গা পায় সেখানেই বংশ বৃদ্ধি করে। ঠিক তেমন ঠিক তেমন তেমন আপনার শত্রু সংখ্যা একেবারেই বৃদ্ধি পাচ্ছে। কি বলতে চাইছো তুমি? গঙ্গারাম আর যমুনা তো শত্রু ছিল, আপনার কথা মতো ওদের সবাইকে আড়াল থেকে ফলো করে জানতে পারি ওই শালা বেজন বা বাদশাটার প্রেমিকা গায়ত্রীও এখন আবার নতুন করে আপনার শত্রু হয়ে মানে আপনার প্ল্যান মতো ওই আশ্রম থেকে গঙ্গারামকে কিডন্যাপ করি। আর সেই খবরটা শুনে বাদশাকে আমি ব্ল্যাকমেল করি এবং আমারই শেখানো কথা বলে এখন আমার স্ত্রীর কাছে, যমুনার কাছে, রহমতের কাছে একটা বিশ্বাসঘাতক। এইখানে তো ভুল করলেন স্যার। আপনার বাড়ি থেকে বেরিয়ে বাদশা ফোনে ওর প্রেমিকা গায়ত্রীকে আসল ঘটনা জানিয়ে দেয়। গায়ত্রীও যমুনা রহমতকে বলে দেয় যে বাদশা আপনার শেখানোর কথা বাধ্য হয়ে বলছে, আসলে ও নাটক করছে, ও একটা নির্দোষ। আরে কি বলছো তুমি? ঠিকই তো বলেছি স্যার, আপনার কথাতেই যে গঙ্গারামকে কিডন্যাপ করেছি তা গায়ত্রী জেনে গেছে। ও যদি পুলিশের কাছে মুখ খোলে তাহলে স্যার পুলিশ 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 কেঁচো খুঁড়তে কেউ উঠে বার করবে বলছো? এই তো ধরে ফেলছেন স্যার। যে করুক গায়ত্রীকে থামাতে হবে, ওর বাড়িটা বেঁচে নেই। গুড, ভেরি গুড। তাহলে তো একবার গায়ত্রী বলে মেয়েটার সঙ্গে আমাকে দেখা করতে হচ্ছে। তুমি ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। যাই, ও শালা বেজম্মা বাদশার প্রেমিকা ওই গায়ত্রীর বাড়িটা একবার ঘুরেই আসে। নির্ঘাত মৃত্যু হবে জেনেও কাঁচ পোকার দল যেমন একটু একটু করে আগুনের দিকে এগিয়ে আসে, তেমনি পাপ ও পুণ্যের আগুনে পড়ার জন্য একটু একটু করে এগিয়ে আসছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পুনর্মিলন উৎসবের জন্য শামিয়ানা টাঙানো হচ্ছে, রঙিন আলো ঝলমল করছে এই অন্ধকার প্রাঙ্গণ। ভোর হচ্ছে ভোর, তাই তো পূবের আকাশে দেখা দিচ্ছে নতুন সূর্য। আর এই প্রভাতী আলোতে আমি দেখতে পাচ্ছি গণতন্ত্র বাবু নিজে দাঁড়িয়ে থেকে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করছেন। আর ওদিকে ইংরেজরা তাদের পাট্টারি গুটিয়ে দলে দলে ফিরে যাচ্ছে তাদের দেশে। শুনছো ক্ষুদিরাম, শুনছো মাস্টারদা সূর্য সেন, শুনছো নেতাজি সুভাষচন্দ্র বোস, তোমাদের দেখা স্বপ্ন এবার সার্থক হতে চলেছে। পরাধীনতার শেকল ভেঙে এবার স্বাধীন হবে ভারত। তাই তো 42-এ হয়েছিল চুক্তি, আর স্বাধীনতার শিলমোহর পড়েছিল 47 সালে। এখানেও চুক্তি হয়ে গেছে, শুধু শিলমোহরটা পড়তে একটুখানি বাকি। এদিকে এত কিছু ঘটনা ঘটে গেল আর তুই আমাকে কিছুই জানাসনি। কি করে জানাবো রনিদা, ঝড়ের গতিতে দিনগুলো কেটে গেলছে। ওই হোটেলে চাকরিটা চলে যাওয়ার পর আমি অনাথ আশ্রমে চাকরিটা পাই। আর জানো তো সেখানেই জানতে পারি ওই বাদশার গঙ্গারাম একই রকম দেখতে হলো, দুজনে আলাদা মানুষ। হ্যাঁ, এটা অনেকেই জানে না। পৃথিবীতে একই রকম দেখতে দুজন মানুষ এই পৃথিবীতে কোথাও না কোথাও আছে। খবরে কাগজে পড়িসনি বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকারের খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিল হুবহু সচিন তেন্ডুলকার মধ্যে দেখতে আরেকজন মানুষ, যমজ সন্তান না হয়েও হুবহু একই রকম দেখতে দুজন মানুষ এই পৃথিবীতে কোথাও না কোথাও আছে। কি অদ্ভুত তাই না? একেই হয়তো বলে প্রকৃতির সাজানো পৃথিবী। নেহাত কৌতূহল বশত তুই কেমন আছিস এই খোঁজটা নিতে এখানে, মানে তোর বাড়িতে না এলে জানতেই পারতাম না এত কিছু ঘটনা। রনিদা জানো তো বলছিলাম কি, মানে এই মানে কি করছিস বল না, কি হয়েছে বল। মানে ওই বাদশাকে আর কি, বাদশা? মানে বাদশাকে না ওকে না আমি ভালোবেসে ফেলেছি গো। কি বললি তুই বাদশাকে? তা খুব ভালো। তা প্রেমটা কত দূরে এগেছে শুনি। এগোবে কি গো, আমি যে সূচিপত্রতে আটকে গেলাম। ও আজ হাসপাতালে ভর্তি। ও চোখ দুটো চলে যাওয়ার পর না খুব ভেঙে পড়েছে। রনিদা বলো না ও আবার দেখতে পাবে তো এই সুন্দর পৃথিবীটাকে। নিশ্চয়ই পাবে। ওরে গায়ত্রী,
ভালোবাসা যদি নিখাদ হয় তাহলে সে ভালোবাসা তার নির্দিষ্ট ঠিকানায় শেষ পর্যন্ত পৌঁছবেই। আমিও যে সেই স্বপ্নই দেখছি রনিদা। আমরা একটা ছোট্ট ভালোবাসার কুড়ে ঘর বেঁধেছি। সেখানে সুখ আছে, অসুখ নেই, শান্তি আছে, অশান্তি নেই, নিঃশর্ত প্রেম আছে, শর্তের কথা মালা নেই। প্রেম কি, ভালোবাসা কাকে বলে, এসব আমি আগে বুঝতাম না, বিশ্বাস করো। কিন্তু কখন যে মনের গোপন ঘরে শীত কেটে প্রেমটা ঢুকে পড়েছে আমি বুঝতেই পারিনি, আমি একদম বুঝতে পারিনি। গায়ত্রী, পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলা মন থাকে লোকজনে। ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার তোদের প্রেমটাকে বিয়েতে রূপান্তরিত করতেই হবে, কিন্তু তার আগে বাদশার চোখ দুটো ভালো করে তুলতেই হবে। হ্যাঁ ঠিক বলেছো। জানো তো রনিদা, আমি না খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছি, সমস্ত আই ব্যাংকে খোঁজ নিয়েছি, কিন্তু গায়ত্রী, তুই এখনই এত চিন্তা করছিস কেন? কথাটা তো এই মাত্র আমাকে বললি, আমি দেখছি। আমি এখন চলি, আমার আবার হোটেল ডিউটির টাইম হয়ে গেছে, আসি রে, পরে এলে আবার দেখা হবে। সাবধানে যেও। ঈশ্বর, আমি তোমার কাছে নিজের জন্য কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাইছি তুমিও চোখ দুটোকে ভালো করে দাও ঠাকুর, কারণ আমি যে চোখ দিয়ে আমার ভবিষ্যৎকে দেখেছি। সে তো খুব ভালো কথা, কিন্তু শুধু আমার পেছনে বাঁশ দিচ্ছ কেন মামনি? কি আপনি? আমার গোষ্ঠীর পরিচয়, কুষ্ঠির অবস্থান জেনে কি হবে? তবে জানতে যখন চাইছো বলছি, আমি গণেশগুপ্ত। গণেশগুপ্ত? কিন্তু কারণটা লুপ্ত থাকলেও তোমাকে দেখার পর মনে হচ্ছে বাসনাটা সুপ্ত থাকবে না, এবার প্রকাশ পাবে। এখানে কি চাই? তোমাকে থামাতে চাই। আমাকে থামানো তো সহজ নয় গণেশগুপ্ত। আজ আপনার জন্য বাচ্চা হাসপাতালে বেডে শুয়ে আছে, আজ আপনার চক্রান্তে গঙ্গারাম বাবু কিডন্যাপ হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না, তাই আপনার পাপের সমস্ত শাস্তি আপনাকে একদিন না একদিন পেতেই হবে। বড় 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 কথা বলছো যে মামনি। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, ভয় দেখাচ্ছেন নাকি? কিন্তু ধর্মের কল যে বাতাসে নড়ে। হ্যাঁ নড়তো, সেটাই সত্য ত্রেতা দাপর যুগে ধর্মের কলটা বাতাসে নড়তো, কিন্তু এটা তো ঘোর কলি, তাই কলি যুগের ওই ধর্মের কলটা আমরা হাত দিয়ে ইচ্ছে মতন ভরাই। বের যান, এক্ষুনি এখান থেকে বের যান। যাওয়ার জন্য তো আসিনি,
বিশ্বাস করো, সত্যি বলছি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। কিন্তু ওই তোমরা হলে মাতঙ্গিনীর জাত, তোমরা মুখ খুলবে। হ্যাঁ সে তো খুলবই। তাহলে এবার আমাকে যে তোমার পরনের পোশাকটা খুলতে হবে মামনি। করবেন নাকি? কি ভেবেছেন বলুন তো? হ্যাঁ কি ভেবেছেন? আপনি যা ইচ্ছা আপনি তাই করবেন, আর সবাই ঠুটো জগন্নাথের মতো হাত পা গুটে বসে থাকবে। থাকবে না। জগন্নাথ দেবের মূর্তিতে হাত না থাকলেও জগন্নাথ দেবের শক্তি তেজ কিন্তু আপনি জানেন না। জানার ইচ্ছে আমার নেই। আর তুমিও যাতে ওই শক্তির কথা অন্য কাউকে না জানাতে পারো, এবার যে আমার শক্তিটা তোমার উপর প্রয়োগ করব মামনি। এই গণেশ গুপ্ত, একে আপনি ওভাবে আমাদের দিকে গেছেন কেন? তোমাকে থামাবো বলো? আমি কিন্তু চিৎকার করবো। আরে তোমাদের মতো অসহায় তরুণীর আওয়াজ যদি এই মানুষের কানে পৌঁছাতো, তাহলে উত্তরপ্রদেশে তরুণীকে রেপ করে মেরে রাতারাতি পুড়িয়ে ফেলা হতো না মামনি। দিল্লিতে বাসের মধ্যে তরুণীকে রেপ করে মেরে ফেলা হতো না মামনি। কলকাতার মেটিয়াপুরিতে তরুণীকে রেপ করে মেরে ফেলা হতো না মামনি। হাত ধরছেন কেন? ছাড়ুন। ভগবান মধুরী আমি খাবো রে। আমি আপনাদের পায়ে পড়ছি, দয়া করে তোমরা সর্বনাশ আমার করো না। তাহলে মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। আত্মহত্যা করার ছাড়া আমার আর কোনো। সেটাই তো আমি চাই। না, না, আমার ছেড়ে দিন। বুদ্ধিমানের মতো চুপচাপ বসে থাক। যত ছটপট করি তোরই কষ্ট হবে, আমার কিছু হবে না। তার চেয়ে বরং বুদ্ধিমানের মতো বসে থাকা ভালো। ভালো লেগে থাকে। এই গণেশ গুপ্ত, এক পাও নড়বে না, তাহলে গুলি করে তোমার মাথার খুলি আমি উড়িয়ে দেব। এই গণেশ গুপ্তকে একমাত্র ভগবান ছাড়া কেউ মারতে পারবে না রে। গণেশ গুপ্ত, রহমতা, রহমতা, তুমি যদি ঠিক সময় এসে আমাকে না বাঁচাতে, তাহলে এই মুখ আমি আর কাউকে দেখাতে পারতাম না। রহমতা, কাউকে না, কাঁদিস না, কাঁদিস না। তোদের মতো দ্রৌপদীদের লজ্জা নিবারণের দায়িত্ব নিয়ে যুগ যুগ ধরে দাদারা শ্রীকৃষ্ণের পালন করছে। হ্যাঁ তাই তো, তাই তো আজ আর একবার প্রমাণিত হলো ঈশ্বর আর আল্লাহ এক। তাই তো তোমার এই হিন্দু বোন তোমার পায়ে মাথা ঠেকে প্রণাম করছে দাদা। ওরে না বোন না, তোর স্থান আমার পায়ে নয়, আমার বুকে। দাদা, ওই গণেশ গুপ্ত আজ যদি পালিয়ে না গেত, আজই ওর শাস্তি। সংসব একই গণেশ গুপ্ত কোথায়? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? ওই শয়তানটা আমার সম্মানহানি করার চেষ্টা করেছিল। রহমতা ঠিক সময় এসে আমাকে না বাঁচালে। কিন্তু কে আপনি? আপনি বা গণেশ গুপ্তকে কেন খোঁজ করছেন? আমি অভিজ্ঞান সরকার, সিআইডি ক্রাইম ব্রাঞ্চ, লালবাজার হেডকোয়ার্টার। গণেশ গুপ্তর উপর অনেক আগে থেকে আমার চোখ ছিল, তাই তো পাগলের ছদ্মবেশে উপর মহলের অর্ডারে আমি শান্তিনগরে আসি। আর ঠিক তারপরেই অস্বাভাবিকভাবে মারা যায় ইউনিয়ন লিডার বংশী মাইতি। গণেশ গুপ্তর উপর সন্দেহটা আরো বেড়ে যায়, কিন্তু অকাট্য প্রমাণ নেই, তাই ধরতে পারিনি। আজ পুলিশের গোপন সূত্রে খবর পেলাম যে গণেশ গুপ্ত এখানেই এসেছে, তাই তো আমি এখানেই এলাম। কিন্তু ব্যাড লাক, ও পালিয়েছে। ও পালিয়ে যাবে কোথায়? ও আমার হাত থেকে বাঁচবে না। আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখনো তৎপরতার সঙ্গে কাজ করছেন। কিন্তু স্যার, চিন্তা করবেন না ম্যাডাম, ছদ্মবেশে গণেশ গুপ্তর কার্যকলাপ লক্ষ্য করার জন্য আর এখানে আসার আগে আপনাদের সবাইকে আমি আড়াল থেকে ফলো করেছি। এমনকি বাদশা বাবুর ওই অনাথ আশ্রমের উপর আমাদের নজর ছিল। তাহলে তো নিশ্চয়ই এটাও জানিস যে আসল গঙ্গারাম বাবুকে কিডন্যাপ করা হয়েছে। শুধু কিডন্যাপ হয়েছে এই খবরটাই নয়, গঙ্গারাম বাবু কোথায় আছে সেটা আমি জানি। তাহলে তো এই মুহূর্তে আমাদের ছুটে যেতে হবে, যমুনা দিকে খবর দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যমুনা ম্যাডামকে নিয়ে ওই বেলতলা বস্তা করে আসুন, আর আমি থানার বড় বাবু মিস্টার মিত্রকে নিয়ে ওইখানেই পৌঁছাই। এবার তোর খেলা শেষ হবে গণেশ গুপ্ত, কারণ নজওয়ানরা জেগে গেছে। জাগো নজওয়ান, আমাদের পরিবার আমার খুব খিদে পেয়েছে, আমাকে তেলে দাও না। ইচ্ছে থাকলেও উপায় নেই রে ভাই, আমার হাত পা যে বাঁধা। তোর দাম যে এখনো 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা? ও
ও মানুষের দাম বুঝি এখন টাকা দিয়ে মাপা হয়? হয় রে ভাই হয়। আজকালকার দিনে যার যত বেশি টাকা তার তত বেশি সম্মান। তা কে তোমাকে টাকা দেবে? আমার স্যার ওই গণেশ গুপ্ত। গণেশ গুপ্ত, গণেশ গুপ্ত, এই নামটা না, এই নামটা খুব তেনা তেনা লাগতে, খুব তেনা। আরে চেনা চেনা তো লাগবেই, তুই তো যত নষ্টের গোড়া। তবে তুই আমার জন্য ভেরি লাকি। সেদিন যদি তুই লরি ধাক্কায় মরে যেতিস না, আমার হাতে 50 লক্ষ টাকা আসতো না। আমি তত নত্তের গোলা? হ্যাঁ, তুই গঙ্গারাম ব্যানার্জি। আজ থেকে 5 বছর আগে কি একটা ঘটেছিল, তা নিয়ে যেন ঝড় বইছে, ঝড়। তার থেকে 5 বছর আগে? হ্যাঁ, তবে স্যারের সঙ্গে আর বেশি দিন থাকা যাবে না। এই 50 লক্ষ টাকা হাতে পেলেই চাকরিটা ছেড়ে দিয়ে সৎপথে একটা স্বাধীনভাবে ব্যবসা করব। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তাই যদি নরকবাস করতে না হয়, সময় থাকতে থাকতে অসৎ সঙ্গ ছেড়ে দেয় ভালো। এই যমুনা বলে মেডো না যেভাবে উড়ে উড়ে লেগেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নাম বললে? যমুনা? এই নামটাও খুব তেনা তেনা লাগতে, খুব এটা একটা আস্ত পাগল, ওর সঙ্গে বেকার কথা বলে লাভ নেই। যাই বাইরে গিয়ে বসি, সেরেই জন্য অপেক্ষা করি। স্যার তো ওই গায়ত্রী বাড়ি থেকে এখানেই আসবে বলে। দূর দূর, একটা আত্ম পাগল। আমার আমার খিদে পেট আমাকে খেতে না দিয়ে পাগল বলে চলে গেল। আচ্ছা, লোকটা কিতাব নাম বললো? যমুনা, গণেশ গুপ্ত, এইসব নামগুলো খুব তেনা তেনা লাগতে, কিন্তু চিনতে পারছি না। আচ্ছা, আমি নাকি থম নত্তের গোলা। আচ্ছা, আজ থেকে 5 বছর আগে কি হয়েছিল? ও ভগবান, এত প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই কেন? ভগবান, কোনো উত্তর নেই কেন? দাদা কিছুই দিতে পারি নাই, পথ ঘুরে হে জীবন ধারা, হে জীবন। আসুন স্যার আসুন, এই যে আপনার সম্পত্তি, আসল গায়ের ছেলে গঙ্গারা। গঙ্গারা? কে 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 আমি কে তোর তুই? অতীত, অতীত, আমি তোর অতীত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার মুখটা না খুব তেনা তেনা লাগতে, কিন্তু চিনতে পারছি না কেন বলো তো? চিনে কি লাভ, চিনে কি লাভ? আমি তো চাই না তুই আমায় চিনতে পারিস। জানিস তো, আমি না চাইলে সূর্যোদয় হয় না, চাঁদও ডুবে যায় না। তুমি এরকম করে হাঁটতো কেন গো? হিংস্র হয় না তো এভাবে হাসে গঙ্গারাম বাবু। আমি যে হিংস্র হই না। এখন কি হবে স্যার? কি আর হবে, গঙ্গারামের গঙ্গা প্রাপ্তি হবে। না না না, টিয়া পাখির মতো খাঁচায় পুষবো, শালা দাঁত কেলেন বাঞ্ছা না, মেরে ফেলবেন নাকি? একে বাঁচিয়ে রেখে শেষে কি নিজের পিছনে নিজে বাঁচ দেবো না? কেন নেহাত রহমতটা এসে গেল, না হলে আজি গায়ত্রী রহমতকে কতবার বাঁচাবে? না না না, এই পুলিশের কাছে মুখ খোলার আগে এর চোখ আমাকে বন্ধ করতেই হবে। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে না দিয়ে তোমরা কিতাব বলে যাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। অত বুঝে কি হবে, অত বুঝে কি হবে? এই যে এই লোকটা, এই যে লাল দামা পরা লোকটা, এই লোকটা না আমাকে এখানে ধরে এনেছে, আমাকে খেতে দেয়নি। আমার খুব খিদে পেয়েছে, আর এখানে তো নতুন দিদিমণিও নেই যে আমাকে খেতে দেবে। আরে শালা বড় অন্যায় করেছে, শালা মানুষকে আটকে রেখেছে, খেতেও দেয় না। এ শালা একটা বাজে লোক, শালা বাজে লোক, শালা। হ্যাঁ, দুষ্টু লোক, একদম ঠিক বলেছে, শালা দুষ্টু লোক। মানুষকে খেতেও দিলে শালা কি বাজে লোক, শালা শালা দুষ্টু লোক। তুমি বুঝি ভালো লোক? হ্যাঁ তো, তোমাকে দেখেই বুঝতে পেরেছি, তোমার মুখটা পুরো গোপাল ঠাকুরের মতো। এই তো ধরে ফেলেছো। এই তোমার খিদে পেয়েছে বলে না? খিদে পেয়েছে। চল তোমার বাড়ি চলো। কোথায় যাবো? তোমার বাড়ি পেট ভরে খাবে। হ্যাঁ, তোমার বাড়ি হচ্ছে শান্তিনগর। এখন তোমাকে না আমি তোমার বাড়ি যাবো। চলো চলো, ওখানে পেট ভরে খাবো। ওইখানে গিয়ে খাবো, ওইখানে গিয়ে খাবো। আমার বাড়ি যাবো, পেট ভরে খাবে তুমি। হ্যাঁ, কতদিন খাওয়া দাওয়া হয়নি। কোথায় যাবো? তোমার বাড়ি শান্তিনগর। কতদিন পেট ভরে খাওয়া হয়নি। তুমি খুব ভালো লোক, ওখানে পেট ভরে খাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। শোনো না, বলো না, বলো কি ওই দাওয়াত থামায় না, নতুন দিদিমণিকেও সঙ্গে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো নতুন দিদিমণি তোমার সঙ্গে যাবে,
এই নবরণের নতুন দিদিমণিটা কে রে? স্যার আমার কোনো শত্রু না কে রে? যাকে শত্রু গজালেই তো আমি মেরে দেবো রে। একটু কষ্ট তো হবে, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশরি। খিদে পেয়েছে? নতুন দিদিমণিকে ডাক না খেতে দেবে। বলো হরি হরি বল, গঙ্গারামকে চিতাই তোল। স্যার এই তো মারা গেছে। গঙ্গারামের ডেড বডিটাই গোডাউনের মাটিতে পুঁতে ফেল, যাতে মাটির সঙ্গে মিশে যায়। আমি চলি। আমার টাকা? টাকা? কিসের টাকা বলতো? আপনি যে বলেছিলেন আমাকে 50 লক্ষ টাকা দেবেন। 50 লক্ষ টাকা? আরে আমি কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে টাকা ছাপাবো আর তোকে দেবো? তার চেয়ে বরং 1 কিলো মাংস 1 বোতল মদ দেবো, দুটো একসঙ্গে খেয়ে নিস। খাওয়ার পর দেখবি ব্যাংকে 1 টাকা থাকুক না থাকুক, নিজেকে কেমন রাজা বাদশা কিংবা সম্রাট বলে মনে হচ্ছে। চলি ভাই চলি। আরে এ তো বেঈমান। ওটা তোমার ডাক নাম রে। পুলিশ পেছনে দাঁড়ালে ভাগ শালা, ভাগ শালা। আসুন আসুন সবাই, এটাই হলো বেলতলা বস্তা গোডাউন, আর এখানেই গঙ্গারাম বাবুকে আটকে রেখেছে। কোথায় কোথায় আমার দাদা? কোথায় আমার দাদা? কোথায় দেখতে পাচ্ছি না কেন? কোথায় আমার দাদা? দাদা এভাবে শুয়ে আছে কেন? এই দাদা, এই 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 দাদা, ওট 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 ওট, কথা বল না দাদা। দেখ দেখ দেখ, আমরা সবাই তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই দাদা ওট, কথা বল, ওট না, ওট ওট। একই একই দাদা, যে রক্ত ভেসে যাচ্ছে। এই দাদা, এই 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 ওট 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 ওট। শুনছেন শুনছেন আপনারা? দেখুন না, দেখুন না সবাই, আমার দাদা কথা বলছে না কেন? সবাই আসুন না, আমার দাদা কথা বলছে না কেন? সরি ম্যাডাম, সরি, আপনার দাদার কোনো দিনও কথা বলবে না। কেন? কারণ 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 গঙ্গারাম বাবু মারা গেছে। স্যার দেখে তো মনে হচ্ছে খুনটা এখনই কেউ করেছে। ইয়েস অফিসার, আমারও তাই ধারণা। কিন্তু স্যার, একটা সহজ সরল মানুষ যে কোনোদিন কারো ক্ষতি করেনি, সেইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না, পারে না। কেঁদো না, কেঁদো না দিদি, কেঁদো না। বাস্তবটাকে যে মেনে নিতেই হবে। বাস্তব কোনটা? কোনটা বাস্তব? চোখের সামনে দাদার মৃতদেহটা পড়ে আছে, এটা বাস্তব। জানি, এটা বাস্তব। জানি 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 তোমার মেনে নিতে খুব কষ্ট হবে, চোখের জলে বুকটা ভেসে যাবে একটা পার্শ্ববিক যন্ত্রণাতে, তুমি হয়তো হল্লার মতো আবার পাথর হয়ে যাবে। কিন্তু দিদি একটিবার ভেবে দেখো, এই পৃথিবীর মায়া কাটে একবার যে চলে যায়, সে যে আর কোনোদিনও ফিরে আসে না দিদি, কোনোদিনও ফিরে আসে না। তাহলে আমি কার হাতে রাখি পরাবো? কার কপালে চন্দনের ফোঁটা দিয়ে আমি শাক বাজাবো? বলে দে, বলে দে বোন, বলে দে, দে আমার কথার উত্তর। এই দিদি, দে। তোমার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই, নেই তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা। শুধু একটা কথাই বলবো দিদি, তুমি হাজার চোখের জল ফেললেও গঙ্গারাম বাবু যে আর ফিরে আসবে না দিদি, গঙ্গারাম বাবু আর ফিরে আসবে না, আসবে না, আসবে না। আসবে আসবে? হ্যাঁ, গঙ্গারামের চোখ দুটো আবার ফিরে আসবে। ইয়েস ম্যাডাম, রহমত বাবু ঠিকই বলেছেন। দেখুন, যে যাবার সে তো চলেই গেছে, এখন যে আছে
তার মধ্য দিয়ে বেঁচে থাকবে আপনার দাদা? আপনি যদি চান তাহলে আপনার দাদা এই গঙ্গারাম বাবুর চোখ দুটো দান করে ওই বাচ্চার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারেন। হ্যাঁ যমুনা, তুমি তোমার দাদা গঙ্গারামের চোখ দুটো বাদশার চোখে বসিয়ে দাও, আর বাদশার চোখ দিয়ে দেখতে পাবে তুমি তোমার দাদা গঙ্গারামকে। হ্যাঁ দিদি, রহমতদা ঠিক কথাই বলেছে। একজনের চোখ দিয়ে পৃথিবী দেখবে অন্য একজন মানুষ। তুমি তোমার এক দাদাকে হারিয়েছো ঠিকই, কিন্তু ফিরে পাবে আরেক দাদাকে দিদি, আরেক দাদাকে, আরেক দাদাকে। বেশ, আমার দাদার চোখ দিতে আমি রাজি। যমুনা দেবী, আমি রাজি, আমি রাজি, রাজি। দাদারে, দেখলি তো কেমন করে কায়দা করে রেখে দিলাম নিচের কাছে। সেদিন তুই আমাকে চিনতে পারিসনি দাদা, আজ তুই আমাকে ঠিক চিনতে পারবি। আজ তুই আমাকে ঠিক চিনতে পারবি না দাদা, আজ তুই আমাকে ঠিক চিনতে পারবি, আজ তুই আমাকে ঠিক চিনতে পারবি দাদা, দাদা। সাকসেস, সাকসেস, সাকসেস। অপারেশনটা যে এইভাবে সাকসেসফুল হবে আমি একজন ডাক্তার হয়ে ভাবতে পারিনি। আসলে আমরা ডাক্তার হয়ে যতই বিজ্ঞানের পুজো করি না কেন, এই পৃথিবীতে যা কিছু ঘটে তা সবই ঘটে ওই তৃতীয় শক্তির জন্য। শুধুমাত্র মানবিকতার কারণে খবরটা নিতে এলাম ডাক্তার বাবু। ওই বাচ্চা এখন কেমন আছে? ভালো আছে, বেশ ভালো আছে, আগের মতো সবকিছু দেখতেও পাচ্ছে। সত্যি সত্যি বলছেন ডাক্তার বাবু? বাদশা আমার চোখে দেখতে পাচ্ছে? হ্যাঁ, উনি আগের মতো সবকিছুই দেখতে পাচ্ছেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো? না 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 না, ধন্যবাদ দিয়ে আপনাকে আমি ছোট করবো না ডাক্তার বাবু। আপনি যে ভগবান ডাক্তার বাবু, আপনি যে ভগবান। থাক ম্যাডাম, ধন্যবাদ দেবো দরকার নেই। আমি একজন ডাক্তার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনি কিছু মনে করবেন না ডাক্তার বাবু। আজকালকার দিনে কজন ডাক্তারি বা তাদের নিজেদের দায়িত্ব পালন করেন বলুন? সবাই যেন কেমন টাকার পেছনে দৌড়াচ্ছে। তাদের মধ্যে আমি পড়ি না মিস্টার মিত্র। ভেরি গুড। আচ্ছা ডাক্তার বাবু, আমি বলছিলাম কি, বাদশা এখন ঠিক হয়ে গেছে, ও তো চোখে দেখতেও পাচ্ছে। তাহলে বলুন না, ওকে আমি কবে বাড়ি নিয়ে যেতে পারবো? বাইরে সবাই জিজ্ঞাসা করছে, বলুন না কবে বাড়ি নিয়ে যেতে পারবো? কবে কি বলছেন ম্যাডাম? আমি তো ওনাকে আজই ছেড়ে দেবো। হ্যাঁ আজই? ইয়েস ম্যাডাম। বলছেন ডাক্তার বাবু, খুব ভালো খুব ভালো। তাহলে আমি একটা কাজ করছি, আমি হসপিটালের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আপনার চেম্বারে যাচ্ছি। তাই আসুন ম্যাডাম, আমিও ওনার ডিসচার্জ লেটার রেডি করে রাখছি। আজ থেকে শুরু হোক ওনার নবজন্মের সূচনা। আসছে আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসছে বাচ্চা। না 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 না, ও যে বাচ্চা নয়, ও যে এখন আমার দাদা গঙ্গারাম। কারণ আমার দাদার চোখ দিয়েই তো আমি আরেক দাদার চোখে বসিয়েছি। সেটা তো আমাকে মেনে নিতেই হবে ঠাকুর, আমাকে মেনে নিতেই হবে। তাই তো আমার আনন্দ হচ্ছে, আনন্দ। হ্যাঁ সে তো হবেই। আজকে বোধনের দিন। দেখো দিদি, দেখো আমি তোমার কাছে কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো গায়ত্রী? কাকে? অপূর্বের দৃশ্য, অপূর্বের প্রকৃতি। একদিক থেকে গঙ্গা, অন্যদিক থেকে যমুনা, তাদের নিজের স্রোতে এঁকে বেঁকে এসে দুজনেই মিশে গেছে প্রকৃতির নিয়মে। আজকে গঙ্গা যমুনার মিলন হচ্ছে, আর সেই মিলনকেই বলে গায়ত্রী। দিদি, দাদা, তুই আমাকে কথা দে, আমাকে ছেড়ে আর কোথাও যাবি না। কারণ আমি এক দাদাকে হারিয়েছি, আরেক দাদাকে আমি হারাতে চাই না। না রে বোন না, আমি তোকে ছেড়ে, শান্তিনগরকে ছেড়ে আমি কোথাও যাবো না রে বোন, কোথাও যাবো না। কারণ আমি যেখানে ভালোবাসার মহাসমুদ্রের সন্ধান পেয়েছি। আমাকে তুই ক্ষমা করে দে দাদা, সেদিন আমি না বুঝে তোকে ভুল বুঝেছিলাম। না রে বোন না, তোর কোনো দোষ নেই। তোর জায়গায় আমি থাকলে আমিও একই ভুল করতাম। তুই তো কোনো অন্যায় করিসনি। অন্যায় যা করেছে গণেশ গুপ্ত। একটা বিষাক্ত সাপের লেজেও পা দিয়েছে, এবার ওকে ছবল খেতেই হবে। আমি বলছিলাম কি, যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি এখন এত উত্তেজিত হয়েও না। ডাক্তারবাবু তোমাকে কদিন বিশ্রাম নিতে বলেছে। না গায়ত্রী, না, আমার দায়িত্বের কোনো রকম বিশ্রাম নেই, আমার কর্তব্যের কোনো রকম ছুটি নেই, আমার চেতনার কোনো রকম অবসর নেই। যে কথা
যে কথা আমি আমার বোনকে দিয়েছি সে কথা আমাকে রাখতেই হবে। দাদা শুধু তাই নয়, ও আজকে আপনার আমানত আপনাকেই ফেরত দেবে। এই নে ভাই। নে রে বোন নে, তোর টাকা আমার লাগবে না, কারণ টাকার চেয়ে অনেক বড় সম্পদ আমি আমার বোনকে পেয়েছি। দাদা কিন্তু একটা কথা আমার মাথাতে কিছুতেই আসছে না, আমি হাসপাতালে ডাক্তারবাবুদের কর্তব্যের কোন রকম ছুটি নেই, আমার চেতনার কোন রকম অবসর নেই। যে কথা আমি আমার বোনকে দিয়েছি সেই কথা আমাকে রাখতেই হবে। দাদা শুধু তাই নয়, ও আজকে আপনার আমানত আপনাকেই ফেরত দেবে। এই নে ভাই। নে রে বোন নে, তোর টাকা আমার লাগবে না, কারণ টাকার চেয়ে অনেক বড় সম্পদ আমি আমার বোনকে পেয়েছি। দাদা কিন্তু একটা কথা আমার মাথাতে কিছুতেই আসছে না, আমি হাসপাতালের ডাক্তারবাবুদের মুখে শুনলাম তোদের সকলের তৎপরতাতে আমার চোখের অপারেশনটা হয়েছে, কিন্তু কে আমাকে চোখ দিয়েছে এই কথাটা যতবারই আমি তোদেরকে জিজ্ঞেস করতে গেছি ততবারই তোরা এড়িয়ে গেছিস। আজ তোদের বলতে হবে কে আমাকে চোখ দিয়েছে, কার চোখ দিয়ে আমি দেখছি। তুমি? গায়ত্রী তুমি চুপ করে থাকো না, আমাকে বলো কে আমাকে চোখ দিয়েছে, কার চোখ দিয়ে আমি দেখছি। যমুনা বনমা তুই বল কে আমাকে চক্ষু দান করেছে, বল। রামা তুই চুপ করে থাকিস না, আমাকে সব কথা খুলে বল। শোনো ডাক্তার বাবু বারবার বলেছিলেন অপারেশন আগে বা পরে তুমি যাতে কোনোভাবে উত্তেজিত না হও, তাই তো অনেক ঘটনা তুমি জানো না। কি জানি না আমি গায়ত্রী, কি জানি না। তোকে চোখ দিয়েছি গঙ্গারাম। কি বলছিস তুই? রহমত ঠিক কথাই বলছে। ওই লালবাজার ক্রাইম ব্রাঞ্চে একজন অফিসারের সাহায্যে আমরা জানতে পারি ওই বেলতলা বস্তা গোডানে গণেশ গুপ্তর গুন্ডারা গঙ্গারাম বাবুকে আটকে রেখেছে। আর এই খবরটা শুনে আমরা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই। কিন্তু কি চুপ করে থাকিস না, আমাকে সব কথা খুলে বল রামা। ওখানে গিয়ে দেখি আমাদের যাওয়ার আগে কে বা কারা দাদাকে খুন করেছে। হ্যাঁ বাদশা, হ্যাঁ। আর সৎকারের আগে এই দিদির অনুমতি নিয়েই গঙ্গারাম বাবুর চোখ তোমার চোখে বসানো হয়েছে। ঈশ্বর, এত কিছু ঘটনা ঘটে গেল, অথচ আমি কিচ্ছু জানতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। কি করবো বল, ডাক্তার বাবু যে বারণ করেছে। পারলাম না, তোর দাদাকে আমি তোর কাছে ফিরিয়ে দিতে পারলাম না। আর একটা ঘটনা যেটা তুমি জানো না। আর কি জানি না আমি গায়ত্রী, আর কি জানি না। ওই গণেশ গুপ্তা আমার বাড়ি থেকে আমার সম্মানহানি করার চেষ্টা করেছিল। রহমতা ঠিক সময়কে আমাকে না বাঁচালে তুমি তোমার গায়ত্রীকে চিরকালের মতো হারিয়ে ফেলতে পারতে। খবর যখন শুনেছেন শেষ খবরটা শুনে রাখুন। কে আপনি? আমি নমারুম, গণেশ গুপ্তর ম্যানেজার। বেকারত্ব যারা সহ্য করতে না পারে ওর দলে আমি নাম লিখাই, ও অনেক পাপের সাক্ষী আমি। কিন্তু এখানে কেন এসেছেন সেটাই তো জানতে পারলাম না। এই যে বললাম শেষ খবরটা দিতে। আরে শেষ খবরটা কি বলবেন তো? আমার চোখের সামনে উনার দাদা গঙ্গারাম বাবুকে খুন করেছে ওই গণেশ গুপ্ত। নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করার আগে খবরটা আমি জানিয়ে দিয়ে গেলাম। গণেশ গুপ্ত কিরে দাদা, এত কিছু শোনার পরে এখনো তুই চুপ করে থাকবি? একদিন আমি তোমাকে বলেছিলাম বিশ্রাম নিতে, এখন আমি বলছি যাও বাদশা, যাও যুদ্ধ শুরু করো। আর একটা কথা মাথায় রেখো, এই যুদ্ধ কিন্তু তোমাকে জিততেই হবে। কাঁদিস না, ও একটা ভেজা কাঠ। ওই ভেজা কাঠে আগুন লাগতে যেমন সময় লাগে, ওই কাঠে যদি একবার আগুন লেগে যায় তাকে আর নেভানো যায় না। ঠিক বলেছিস। আর সেই ভেজা কাঠে আগুন জ্বলে গেছে, এবার যতক্ষণ না গণেশ গুপ্ত চিতার আগুন জ্বলবে ততক্ষণ সে আগুন নিবে না। ওর লালসা নিবারণটাকে আমি ভেঙে চুরে তছনছ করে দেবো। ওর প্রত্যেকটা পাপের হিসেব ওকে গড়ায় গন্ডায় শোধ করতে হবে। ও এতদিন ধরে বৃষ্টি দেখেছে, এবার গ্রাম ভাসানো বন্যা দেখবে। ও এতদিন ধরে হাওয়াকে অনুভব করেছে, এবার কাল বৈশাখীর তাণ্ডবকে দেখবে। ও এতদিন ধরে একটা মোমবাতির আগুনকে দেখেছে, এবার আগ্নেয়গিরির থেকে বেরিয়ে আসা ফুটন্ত লাভাকে দেখবে। যুদ্ধ শুরুর ঘন্টা বাজছে আজ। আমি বলেছি যুদ্ধের সেই শ্বাস। কুবের আকাশ হয়েছে লাল, এবার তুলবো রক্ত নিশান। দেখলে অসুর, দেখলে পাপীর দল, এবার তোদের বংশ ধ্বংস করবো চল। আকাশ শেষে কালো মেঘে ঘন ঘন পড়ছে বাজ, তুফান হয়ে আসছে আমি যুদ্ধ শুরুর ঘন্টা বাজছে আজ। যুদ্ধ শুরুর ঘন্টা বাজছে আজ। যুদ্ধ শুরুর ঘন্টা বাজছে আজ।
আমার সঙ্গে বেইমানি করবি আমি ভাবতে পারিনি রে। শুনলাম তুই শালা নাকি পুলিশের কাছে সারেন্ডার। এখন যদি পুলিশ, না 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 গণেশ গুপ্ত পুলিশে ভয় পায় না, তবে এই মুহূর্তে আমাকে এখান থেকে পালাতে হবে। না না আমি পালাই। হয়নি কিছু, তবে হতে পারে অনেক কিছু। আর তা হওয়ার আগে শোনো শ্রীলেখা, শোনো, কারখানার সব লেবারদের বলে দাও বাড়ি চলে যেতে, আজকে আর কাজ করতে হবে না, এবং তুমি বাড়ি চলে যাও। যা বললাম তাই করো। তুমি তো জানো আমার কথার অবাধ্য আমি মোটেই পছন্দ করি না। কি বলে গেল? আমি ভয় পেয়ে গেছি। না 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 না, গণেশ গুপ্তের অভিযানে ওই ভয় নামক শব্দটা নেই। তবে এই মুহূর্তে আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। টাইগার বসে সব ব্যবস্থা করে দিয়েছি। আজই আমি চলে যাব নিউ জলপাইগুড়ি, ওখান থেকে বাই কার পৌঁছে যাব নেপাল সীমান্তে, তারপর বর্ডার টপকে নেপালেই ঢুকে যাব, ওখানে কয়েকটা দিন গা ঢাকা দিয়ে কাটিয়ে দেবো। না না না, আমি আর সময় নষ্ট করব না, আমি এখান থেকে চলি। কোথায় যাচ্ছিস গণেশ গুপ্ত? কি ভেবেছিলি আমি হাসপাতালের বেডে অন্ধ হয়ে পড়ে থাকবো আর তুই সম্রাট টিরোর মতো পাহাড়ের উপরে বসে বেহারা বাজাবি? দেখ দেখ, তোর সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, তুই চাইলে। না না না, আমি চাইবো না। এবার তুই চাইবি, আমার পায়ে ধরে নিজের প্রাণ ভিক্ষা চাইবি। একের পর এক ধাপ পেরিয়ে তুই নরকের দরজায় গিয়ে করানাচ্ছিস রে শয়তান। কত টাকা পেলে তুই আমাকে যেতে দিবি বল? টাকার দরকার নেই, তবে তুই যদি যেতে পারিস তো চলে যা। আরে যেতে পারবো না মানে এতগুলো রাস্তা রয়েছে, আমি যেতে পারবো না। দেখ কেমন যাচ্ছি, দেখ। দেখ গণেশ গুপ্ত, তোর সমস্ত রাস্তা বন্ধ, একটা রাস্তায় খোলা আছে, তার নাম মৃত্যু সরণি। আচ্ছা আমাকে মেরে তোদের কি লাভ বল? লাভের হিসাব থেকে এখন লোকসানের কথা ভাব। না না, তোমরা বুঝতে পারছো না, আমাকে মারলে পুলিশ তোমাদের অ্যারেস্ট করবে, তোমাদের সাজা হবে। জেলের ভাত আমার খাওয়া হয়ে গেছে গণেশ গুপ্ত, তাই জেলের ভাত কতটা সেদ্ধ সেটা আমার জানা গণেশ গুপ্ত। বন্টি প্লিজ, তুমি তোমার হবু বরকে বলো না আমাকে ছেড়ে দিতে, নাহলে ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, তোমার আর ঘর বান্ধা হবে না। আমার সোনা বন্টি, দুদিন আগে তো আমার পরনের পোশাকটা খুলতে গেছিলি, আর সামনে জমদূতকে দেখে আমি তোর বন্টি হয়ে গেলাম। বাচ্চা নয়, যে বাচ্চাকে তুই চিনতি সে বাচ্চা মরে গেছে, আর তার চোখের জল থেকে জন্ম নিয়েছে নতুন একটা গঙ্গার আবেগ। শেষবারের মতো বলছি, নিজের মুখে স্বীকার কর, আজ থেকে 5 বছর আগে কি হয়েছিল। স্বীকার কর, না হলে আজকেই তো শেষ দিন। স্বীকার কর। বলছি গত 5 বছর ধরে যে সম্পত্তি আমি ভোগ করছি, সম্পত্তি আমার কিছুই ছিল না। ওই সম্পত্তি কারখানা সবই ছিল ওই যমুনারে। আমার বাড়ি ছিল খানিকটা দূরে, ওরা আমাকে কেউ চিনত না, ওদের সম্পত্তির উপর আমার নজর পড়ে। আমি ছিলাম ওর বাবার করা কারখানার সামান্য লেবার, ওর বাবা আমাদের মাইনে দিত চেকে, সেই চেকে থাকতো ওই যমুনার বাবার সই, সেই সই আমি জাল করি। তারপর এক সময় বিশ্বকর্মা পূজা, খুব ধুমধাম করে পুজো হচ্ছিল, ওদের ওর মাও কারখানাতে এসেছিল, আমি কায়দা করে প্রসাদের সঙ্গে বিষ মাখিয়ে ওর বাবা মাকে খাইয়ে দিয়ে তারপর বাবা মাকে নিয়ে গাড়ি চালিয়ে আসছিলে, গাড়িটা তখন অ্যাক্সিডেন্ট হয়, তাই তো? একদম ঠিক। সেই সময় থানার বড় বাবুকে ঘুষ দিয়ে কেসটা আমি ধামা চাপা দিতে বলি, কিন্তু আড়াল থেকে গঙ্গারাম সবকিছু দেখে ফেলে, তাই ওকে মারার প্ল্যান করি, ওর হাতে পায়ে বেঁধে আমি নদীর জলে ফেলে দিই। কিন্তু প্রাণে বেঁচে গেলেও নদীতে থাকা পাথর ওর মাথায় আঘাত লাগে, ও পাগল হয়ে যায়, আর গ্রামবাসী ওকে নিয়ে গিয়ে শহরের পাগলা গারদে রেখে আসে। তারপর যমুনার বাবা সই জাল করে তুই একটা উইল তৈরি করিস, আর সেই উইলে লেখা থাকে যমুনার বাবা সব সম্পত্তি তোকে বিক্রি করে দিয়েছে, তাই তো? একদম ঠিক। ওই রহমত হলো লেবার, ও কিন্তু সম্পূর্ণ নির্দোষ। মাঝে মাঝে ও আমার বাড়িতে আসতো, হঠাৎ করে আমার এত সম্পত্তি দেখে সেটা ওর সন্দেহ হয়, সেটা আমি বুঝতে পারি, তাই মিথ্যা চুরির কেসে
ওই রহমতকে আমি জেলে পাঠাই। বংশধর শকুনি এত বড় পাপ করেনি, যত বড় পাপ তুই করেছিস। এবার প্রত্যেকটা পাপের হিসেব তোকে কড়ায় ঘন্টায় শোধ করতে হবে রে শয়তান। বল কেন কেন নিষ্পাপ গঙ্গারামকে খুন করেছিস? বল বল কেন গায়ত্রীর সম্মানে হাত দিয়েছিস? আমি সব শুনে নিয়েছি, তাই বলতে বাধ্য হচ্ছি। আমি তোমাকে সেদিন ভুল বুঝেছিলাম ভাই, বুঝতে পারিনি এরই চক্রান্তে সেদিন মিথ্যে অভিনয়টা করেছিলে। তাই এই জানোয়ারটা স্ত্রী হয়ে তোমাকে বলছি, আমি আমার সিঁথির সিঁদুর এখানেই মুছে দিলাম। যাওয়ার পথে নদীর ধারে আমি আমার শাখা পলা দুটো ভেঙে দিয়ে যাব। বাড়িতে গিয়ে সাদা থানটাও গায়ে জড়িয়ে নেব। সাদা দেখ রে শয়তান, দেখ তোর পাশে এখন অগ্নি সাক্ষী করা স্ত্রীও নেই। তোর এই পৃথিবীতে বেঁচে থেকে মিস্টার মিত্র, ওনাকে অ্যারেস্ট করো। গণেশ গুপ্ত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। যা জেলের ভাত খা। চলুন। স্যার আমি জীবনে অনেক পাপ করেছি, ওকে একবার স্যার একটু সুযোগ দিন, একটু। ওই শালাই, আমি গণেশ গুপ্ত, আসন সুপ্ত কারণ লুপ্ত। কাজটা কিন্তু ভালো করছেন না গণেশ। ওই অফিসার, ওই শালাই শালা কোন কাজটা বল, কোন কাজটা? যেটাতে সময় শালা বেজম্মা করছিল সেটা, নাকি যেটা আমি করছি সেটা? এই কি ভেবেছিস আমি জেলে যাবো? আমি এই গণেশ গুপ্ত জেলে, গণেশ গুপ্ত। আর তোরা এখানে সারা রাত্রে বেবি বিচিত্র অনুষ্ঠান করি। দেখলি তো শালা খেল আমি কেমন পাল্টে দিলাম। এবার শালা তোদের সব কটাকে মেরে আমি মৃত্যু মিছিল করবো। প্রথমে যমুনা, বোনকে মারলে দাদার কষ্ট হবে, কিন্তু কি করবো বল? প্রথমে তো কাউকে না কাউকে মরতে হবে। আচ্ছা ঠিক আছে, এই বল আগে কাকে মারবো? রহমত তোর প্রেমিকা না শালা তোকে বল। আমাকে মারিস না ভাই, আমাকে মারিস না। তুই এখানে সবাইকে মেরে ফেল, আমাকে মারিস না। আমি 1 বছর আগে করোনার থেকে উঠেছি ভাই, আমাকে ছেড়ে দে। আমার সম্পত্তির দরকার নেই, আমি কাঁচা বাদাম বিক্রি করে খাবো ভাই। চালাকি করবি না। চালাকি করছি না। ও স্যার, আপনারা পুলিশরা একদিন সময় মতো এসেছিলেন এই ভিলেনকে অ্যারেস্ট করবেন বলে, তাও ওনার হাতে বন্দুক তুলে দিলেন স্যার। এখন কি হবে স্যার, কি হবে? আমার চালাকি হচ্ছে তৈরি তো। চালাকি করছি না গণেশ বাবু, চালাকি করছি না। কি আপনি আমার দিকে বন্দুক তাক করেছেন, এদিকে আপনার প্যান্টের চেন খোলা। আমার প্যান্টের চেন খোলা? মিস্টার মিত্র, ওনাকে নিয়ে যান। এ আপনি কি করলেন? আইনের চোখে আপনি যে দোষী হয়ে গেলেন, আমি দুঃখিত আপনাকে গ্রেফতার করার জন্য। দাদামণি, দাদামণি একদম চুপচাপ থাকবি, নাহলে তোর লাশ ফেলে দেবো। আমাকে যেতে দিন, নাহলে আমি কিন্তু যমুনাকে শেষ করে দেবো। আমি বলছি ওনাকে ছেড়ে দিন, নাহলে যমুনা শেষ। রহমত বাবু, আপনি আপনার বন্ধুকে বোঝান যাতে ওর সাজা কম হয়, তার ব্যবস্থা আমি করব। প্লিজ স্যার, দয়া করে আপনি আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই কবো যাবো। বাচ্চা তুই যমুনাকে ছেড়ে দে বাচ্চা, তুই আমার কথা শোন বাচ্চা, তুই যমুনাকে ছেড়ে দে। ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না। কেন? কারণ ওকে আমি চিনি, ও যেটা মনে করে ও সেটাই করে। তুই যে কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। আর এতে যে দুজনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তুই ওকে ভালো করে বোঝা বোন, এতে যে দুজনের ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে যাবে। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? বললাম তো যেটা মনে করে ও সেটাই করে। তোমরা কেন তোমরা বুঝতে পারছো না? তার কারণ তোমরা অন্ধকারের মধ্যে আছো, তাই তুই আলোটাকে দেখতে পাচ্ছ না। তুই যে কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। এর মধ্যে অন্ধকার আলো আসছে কেন? তুই ওকে ভালো করে বোঝা বোন, এতে যে তোদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে রে বোন, তোদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আচ্ছা আমি ওকে বোঝাবো, আর তুমিও বুঝতে পারবে একটু পরে যখন দেখবে। একটু পরে দেখবো? কি দেখবো? আরে দেখবে এ গায়ের ছেলে গঙ্গারামকে, আমার দাদামণিকে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি।
আমি দুঃখিত অফিসার, আপনার সামনে থেকে ওভাবে চলে যাওয়াটা আমার উচিত হয়নি। আসলে কি জানেন তো অফিসার, ওই শহরের পোশাকটা না আর সহ্য হচ্ছিল না, তাই একেবারে গায়ের পোশাক পরে আসলাম। এবার আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন। চলুন। এক মিনিট। কিছু বলবে গায়ত্রী? কিছু বলবে গায়ত্রী? তোমার ছায়া এই জগতে কেহ না কিছু নাই আমার পড়ানো গায়ত্রী, আমি অপেক্ষা করবো বাদশা, আমি অপেক্ষা করবো। আর আমিও ঠিক ফিরে আসবো। রামাত, হ্যাঁ বল বন্ধু। আমি কয়েকদিনের জন্য যমুনার গায়ত্রীর দায়িত্ব তোর কাছে দিয়ে যাচ্ছি ভাই। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আমি যাই গায়ত্রী, যাই। যাই বলতে নেই, বলো আসি। হ্যাঁ ঠিক বলেছ, আসি। আর আমি তো শুধু যাচ্ছি না, আমি পাকাপাকি ভাবে এই গায়ে ফিরে আসার জন্যই যাচ্ছি। আর যেদিনকে ফিরে আসবো সেদিন তোমরা সবাই মিলে বলবে গায়ে ফিরছে গঙ্গারাম। সরল সাদা সিধে গঙ্গারাম, গায়ের ছেলে গঙ্গারাম। গঙ্গারাম